এদিকে ভোরের আলো ফোটার সাথে সাথে রমনার বটমূলে ছায়ানটের ১.৫ শতাধিক শিল্পীর কণ্ঠে প্রতিধ্বনিত হতে থাকে অতীতের সকল আবর্জনা ভুলে নির্ভয় এগিয়ে যাওয়ার গান। ৫৮তম এই আয়োজনে এবারের বার্তা ছিল আমার মুক্তি আলোয় আলোয়। দুয়ার খোলো, এসো তিমির দুয়ার খোলো, এসো এসো নীরব চরণে। খুলে দেখ দ্বার, উদার অভ্যুদয় তোমারই হোক। ইতিহাস অগণিত লাশের সমাধিসৌধ হয়ে সভ্যতা দাঁড়িয়ে আছে, যে সব মানুষের নাম হিন্দু বা খ্রিস্টান। নববর্ষ বরণে ৭টি করে বড় ও মাঝারি ও ছোট মোট ২১টি মোটিভ নিয়ে অনুষ্ঠিত হয়েছে আনন্দ শোভাযাত্রা। সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, ইতিমধ্যে তো আনন্দ শোভাযাত্রা শেষ হয়ে গেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আশপাশের এলাকা নিশ্চয়ই এখনও এই আনন্দের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। এখন সেখানকার সর্বশেষ অবস্থা আপনি কি দেখতে পাচ্ছেন? ৯টার পর সেই শোভাযাত্রাটি প্রায় ঘন্টা খানেকেরও বেশি সময় ধরেই কিন্তু চলেছে। সেই শোভাযাত্রাটি ঠিক 10টা 50 মিনিটের দিকে কিন্তু এসে শেষ হয়েছে, অর্থাৎ 1 ঘন্টা 50 মিনিট প্রায় কিন্তু এই বর্ণাঢ্য র্যালি চলেছে এবং সেই বর্ণাঢ্য র্যালিতে সবাই কিন্তু অংশগ্রহণ করেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, 28টি জাতিগোষ্ঠীর যে মানুষ, তাদের ঐতিহ্য নিয়ে কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন। তাদের ঐতিহ্যবাহী পোশাক, তাদের ঐতিহ্যবাহী যে বিষয়গুলো রয়েছে, তাদের অতীত ঐতিহ্য কিংবা বর্তমান ঐতিহ্য সবগুলোই কিন্তু তাদের এখানে প্রদর্শিত হয়েছে। এছাড়া গানে গানে সুরে সুরে সবাই কিন্তু উদ্বেলিত ছিল, আন্দোলিত করেছে সবার হৃদয়কে এই আনন্দ শোভাযাত্রা। এবং বলা চলে যে বিগত কয়েক বছরই কিন্তু এমন আনন্দ শোভাযাত্রা আমরা দেখিনি, বরং এবার মানুষের উপস্থিতি ছিল বেশি, মানুষের আগ্রহ ছিল বেশি এবং নানা শ্রেণী পেশার মানুষের আমরা অংশগ্রহণ দেখেছি। সেই সঙ্গে মোটিভগুলোর কথা যদি বলতে যাই, মোটা দাগে বলা চলে যে মোটিভগুলো কিন্তু এবার ব্যতিক্রমী ছিল। ফ্যাসিস্টের মুখাকৃতি থেকে শুরু করে জাতীয় মাছ ইলিশ এবং ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের যে বর্বরতা চলছে ফিলিস্তিনের উপর, সেই ফিলিস্তিনিদের সহমর্মিতা জানিয়ে একটি তরমুজ আকৃতির একটি যে প্রতিকৃতি ছিল, সেটির মাধ্যমে কিন্তু তাদেরকে সহানুভূতি জানানো হয়েছে, সহমর্মিতা জানানো হয়েছে। এছাড়াও কিন্তু মুগ্ধর যে পানির বোতলের যে অবয়ব, সেই পানির বোতলটিও কিন্তু এবার তুলে ধরা হয়েছে, অর্থাৎ সেই যে জুলাই আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থানের যে মোটিভ ছিল, সেটিকেও কিন্তু এর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়াও আমরা যেটি বলতে চাই যে কাঠের যে বাঘ, সেই রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের প্রতিকৃতি, ইলিশ মাছের রাজা ইলিশের প্রতিকৃতি ছিল, সব মোটিভগুলোর মাধ্যমে কিন্তু বাঙালির ঐতিহ্য কিংবা সাম্প্রতিক সময়ের যে গুরুত্ব, সেই গুরুত্বগুলো কিন্তু এই আনন্দ শোভাযাত্রার মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এই আনন্দ শোভাযাত্রায় বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি আমরা দেখেছি। সদল বলে একেবারে ছোট থেকে বড়, বৃদ্ধ, বয়স্ক, তরুণ তরুণী, নারী পুরুষ, ছোট ছোট শিশু সবাই কিন্তু অংশগ্রহণ ছিল, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং সবার মধ্যে আমরা আনন্দ দেখেছি, উচ্ছ্বাস দেখেছি এবং রং বেরঙের বেলুন হাতে, ফেস্টুন হাতে, অনেক ধরনের ফুলের যে মোটিভ, পাখির যে মোটিভ, সেগুলো কিন্তু তাদের হাতে ছিল। আমরা এই মুহূর্তে চারুকলার সামনে দেখছি, চারুকলার ভেতরে সেই মোটিভগুলো কিন্তু রাখা হয়েছে আনন্দ শোভাযাত্রা শেষে। এবং এখনও কিন্তু যে আনন্দ করতে আসা বা উৎসুক যে জনতা রয়েছে, যারা এই র্যালিতে ছিল, সবাই কিন্তু এখানে অবস্থান করছে বিভিন্ন দিকে। একপাশে টিএসসি, শাহবাগ, চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা একেবারে লোকারণ্য, সবাই বর্ণিল পোশাকে, বর্ণিল আনন্দে কিন্তু মাতোয়ারা এই মুহূর্তে। এবং আমরা দেখছি এখানে বিভিন্ন ধরনের কুটির শিল্পের পণ্যগুলো বিক্রি হচ্ছে, কাচের চুড়ি, আইসক্রিম, রং বেরঙের বেলুন,
এছাড়া অন্যান্য যে ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে, যে কুটির শিল্পের যে বস্তুগুলো, সেগুলো কিনছেন কিন্তু অনেকেই, যেগুলোর সাথে বাঙালির ঐতিহ্য কিংবা গ্রামীণ মেলার সম্পর্ক রয়েছে। এখানে ছোট ছোট একতারা, দোতারা, গাড়ি, যে ছোট ছোট বাচ্চাদের আকর্ষণীয় যে বিষয়গুলো, যে বস্তুগুলো রয়েছে আকর্ষণের কেন্দ্রবিন্দু, সেইগুলো কিন্তু আমরা দেখছি এখানে পসরা বসেছে। এবং নানা রকম মানুষের পদচারণায় এখনও কিন্তু মুখর এই চারুকলা প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এবং কিছুক্ষণ আগে এখানে কথা বলছেন, আমরা শুনেছি যে অডিটোরিয়ামে ব্রিফ করছেন পুরো এই আজকের আয়োজন নিয়ে, পুরো এই আজকের আনন্দ শোভাযাত্রা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, সেখানেও কিন্তু তিনি কথা বলবেন। এর আগে এখানে এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, ছাড়াও চারুকলা অনুষদের ডিন, শিক্ষার্থী, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অনেকেই কিন্তু উৎসুক। যে আমরা দেখেছি যে উৎফুল্লতা তাদের মধ্যে, নতুন বছরকে বরণ করার, পুরনো জীর্ণতাকে পেছনে ফেলে সামনের দিনে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, সেই প্রত্যাশা কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনেছি। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে সবশেষ খবর। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়ে গেছে বর্ষবরণের সবথেকে বড় যে আয়োজন, আনন্দ শোভাযাত্রা, সেই তারপরে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা মুখরিত রয়েছে মানুষজনে এবং তারা সেখানে বর্ষবরণ করে নিচ্ছেন। সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত। এবারে আমরা ঢাকার বাইরের খবর জানতে চাই। বাংলা নববর্ষ আয়োজনে কুমিল্লাতেও নানান আয়োজন নেওয়া হয়েছে, সেখানে আছেন আমাদের সহকর্মী খালিদ সাইফুল্লাহ। খালিদ, কি অবস্থা সেখানকার কুমিল্লার? আমরা তো ঢাকার আনন্দ শোভাযাত্রা এবং বাংলাদেশের আরো অনেক জায়গায় দেখেছি আনন্দ শোভাযাত্রা হয়েছে। কুমিল্লায় কি কি আয়োজন রয়েছে বর্ষবরণের, এখন কি চলছে? গালিব, শুভ নববর্ষ। সকাল থেকেই কুমিল্লায় বেশ উৎসবমুখরভাবেই কুমিল্লায় এই দিবসটিকে, এই দিনটিকে বরণ করে নিচ্ছে মানুষজন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সকালে সমবেত হয় সকল শ্রেণী পেশার, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন সেখানে সমবেত হন এবং সেখানে সেই অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা প্রশাসক। তারপর কিন্তু একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কুমিল্লার কান্দির পাড় থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত আসে এবং সেখানে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু এখানে অংশগ্রহণ করে। এবং এখন কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। শিল্পকলা একাডেমির আয়োজনে, জেলা প্রশাসন এবং শিল্পকলা একাডেমির আয়োজনে এই অনুষ্ঠানে কিন্তু কুমিল্লার সাংস্কৃতিক কর্মীরা নানা রকম ভাবে এই দিনটিকে উদযাপন করছেন আনন্দ আয়োজনের মধ্য দিয়ে। তাছাড়াও পুরো জেলাতেই কিন্তু বিভিন্ন রকমের আয়োজনে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপিত হচ্ছে। নববর্ষ 1432 উপলক্ষে কিন্তু কুমিল্লার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আলাদা আলাদা করে শোভাযাত্রা এবং মেলা, বিভিন্ন রকমের আয়োজন করেছে। মাছের মেলা চলছে এবং কুমিল্লার যে সিটি পার্ক, সেখানে শহীদ মুগ্ধের স্মরণে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা সেখানে কিন্তু সকল মানুষকে পানি বিতরণ করছে, যেহেতু আজকে বেশ গরম। অর্থাৎ উৎসব মুখর পরিবেশে মানুষজন কিন্তু এই সার্বজনীন এই উৎসবে অংশগ্রহণ করেছে। নববর্ষ, বাংলা নববর্ষ সার্বজনীন উৎসব এবং এই আয়োজনে সকল বর্ণের মানুষ, সকল ধর্মের মানুষ কিন্তু একই সাথে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। আগামীর দিনগুলো যেন ভালো কাটে সবার প্রত্যাশা। এবং অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বলছিলেন যে তারা দীর্ঘদিন পরে একত্রিত হয়েছেন, সকল দলের লোকজন এখানে একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে তারা কথা বলছেন এবং মানুষের সাথে কুশল বিনিময় করছেন এবং বলছেন যে বিগত সময়গুলোতে যে গ্লানিময় দিনগুলো গিয়েছে তা যেন নতুন সময়ে নতুন বাংলাদেশ গঠনে যেন সেরকম অতীতের মতো কোনো দুর্ভোগ দুঃসময় যেন না আসে। তারা সেটা প্রত্যাশা করেন বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এবং তারা আশা করেন যে বাংলাদেশের মানুষ সাংস্কৃতিক, রাজনৈতিকভাবে অনেক উন্নত হবে এবং বাংলাদেশ স্বনির্ভর হবে, সেই প্রত্যাশা করেন। এবং সকলেই বেশ উৎসবমুখর অংশগ্রহণের মধ্যে দিয়ে নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছিলেন এবং সাংস্কৃতিক কর্মীরা এখানে বিভিন্ন রকম ঢঙে তারা কিন্তু সেজে এসেছেন। এখানে বাংলার নানা রকম বধূ এবং জেলে, কৃষক, কৃষানি, অর্থাৎ বাঙালির মানুষের যে নানা রকম জীবন সংস্কৃতি, সেই রকমই কিন্তু আমরা তাদের মধ্যে তাদের যেই আজকের উপস্থিতি এবং সেটাকে আমরা দেখেছিলাম বিভিন্ন রকমভাবে রঙিন পোশাকে কিন্তু মানুষজন এখানে উপস্থিত হয়েছে। বড়দের সাথে সাথে কিন্তু ছোটরাও এই উৎসবে অংশগ্রহণ করেছে এবং তাদের সেই
অংশগ্রহণটা ছিল আসলে চোখে পড়ার মতো। এবং বড়দের সাথে ছোটরাও প্রত্যেকের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং তারাও বলেন যে আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। রৌদ্রকরোজ্জ্বল সকালে মানুষজন যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা দেখেছি যে কুমিল্লা টাউন হল, কুমিল্লার মেলা এবং ভিক্টোরিয়া কলেজের সামনে যে শোভাযাত্রার অংশগ্রহণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান সকলেই কিন্তু সমবেত হয়েছিলেন এবং সেই উৎসবের আমেজ কিন্তু ছড়িয়ে পড়েছে পাড়া থেকে গ্রাম মহল্লায়, সকল মানুষের মধ্যে কিন্তু সেই উৎসব বিরাজ করছে। এবং কুমিল্লার যেই বিনোদন এলাকাগুলোতে রয়েছে সেখানে সকাল থেকেই কিন্তু মানুষজনের বেশ আনাগোনা, বিভিন্ন রকমের আয়োজন সেখানেও আমরা দেখতে পাচ্ছি এবং এর মধ্য দিয়ে মানুষজন একটি সার্বজনীন উৎসবের মধ্য দিয়ে কিন্তু তারা স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিচ্ছে। গালিব, বাংলা নতুন বর্ষ 1432-কে বরণ করে নিতে সারা দেশ যেন উৎসবে মেতেছে, সেই খবরই জানাচ্ছিলেন কুমিল্লা থেকে আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহ। আমরা দেশের আরও অন্য জায়গার পরিস্থিতি জানতে চাই, যে নতুন বছরকে কিভাবে সেখানকার মানুষজন স্বাগত জানাচ্ছে। আমরা বরিশালের খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী অমিত হাসান। অমিত, আমরা কুমিল্লার খবর জানছিলাম, আমরা এর আগে রাজশাহীর খবর জেনেছি, চট্টগ্রামের খবর জেনেছি। বরিশালে কি অবস্থা, আয়োজনে কি থাকছে? নানান জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা মেলা কিংবা আমরা দেখতে পেয়েছি শোভাযাত্রার মাধ্যমে নতুন বর্ষকে বরণ করে নেওয়া হচ্ছে। বরিশালে কি থাকছে? গালিব, একটু জানিয়ে রাখি যে বরিশালের নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হচ্ছে এবং তারই অংশ হিসেবে বরিশালের সার্কিট হাউসে বৈশাখী মঞ্চে এই মুহূর্তে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন সংগঠনের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু নাচ পরিবেশন করছে। বিশেষ করে এই মুহূর্তে বাচ্চাদের একটি নাচ পরিবেশিত হচ্ছে, যেটি বরিশাল শিশু একাডেমির নাচ পরিবেশন হচ্ছে। এবং এছাড়া বরিশালের সকাল থেকেই কিন্তু আনন্দ শোভাযাত্রা সহ বিভিন্ন ধরনের আয়োজন ছিল। বিশেষ করে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশালের বৈশাখী যে সকাল সেটি কিন্তু শুরু হয়েছে। তারপর পরই বাংলা নববর্ষকে বরণ করতে চারুকলার আয়োজনে একটি র্যালি শুরু হয় আনন্দ শোভাযাত্রায়। তারপর বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে একটি আনন্দ র্যালি বের হয়, যেখানে বিভিন্ন ধরনের বাঙালিয়ানা জিনিসপত্র আমরা দেখেছি। বিশেষ করে ঢাক, পালকি, ঢেকি সহ বাংলার যে আয়োজন রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি। এবং এই মুহূর্তে সার্কিট হাউসের প্রাঙ্গণে যে বৈশাখী মঞ্চে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সেখানে বিভিন্ন বয়সের যারা রয়েছেন তারা কিন্তু নানা ধরনের গান, নাচ এগুলো পরিবেশন করছেন। এবং শিল্পকলার আয়োজনেও কিছুক্ষণ আগে আমরা দেখেছি যেখানে গান পরিবেশিত হয়েছে, এই মুহূর্তে কিন্তু সেখানে একটি নাচ পরিবেশিত হচ্ছে। এবং বরিশাল জেলা প্রশাসন এবং ডিসি অফিসের সার্কিট অফিসের বিভাগীয় প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু সবাই এখানে রয়েছেন, পরিবার সহ এখানে এই আনন্দ উপভোগ করছেন। একই সাথে সাধারণ যারা রয়েছেন তারাও কিন্তু সার্কিট হাউসের প্রাঙ্গণে এসে এই আনন্দ উপভোগ করছেন। একই সাথে বরিশালের যারা জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, ডিআইজি মহোদয়, এছাড়া বরিশালের যিনি পুলিশ কমিশনার রয়েছেন তারাও কিন্তু এখানে আসলে বসে এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। এবং এই মুহূর্তে যদি দর্শক সারির চিত্র দেখাই তাহলে দেখবেন যে দর্শক সারিতে প্রচুর মানুষ, যারা সকাল থেকেই কিন্তু বৈশাখের যে আয়োজন কিংবা বাংলা নববর্ষকে উদযাপন সেটি কিন্তু তারা একসাথে আয়োজন করছেন এবং এই মুহূর্তে কিন্তু সেই আয়োজনটি চলছে। এছাড়াও বিকেলবেলা বরিশালের বেলস পার্কে কিন্তু একটি বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে 7 দিন ব্যাপী, এবং বরিশালের বিএম স্কুল মাঠ প্রাঙ্গণে বাঙালির যে খেলা রয়েছে সেই খেলাগুলোরও আয়োজন করা হয়েছে। তো বরিশাল থেকে এই ছিল বৈশাখী আয়োজনের আমার কাছে সর্বশেষ। গালিব, বরিশাল আমরা দেখতে পাচ্ছিলাম যে নানান আয়োজনের মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ করে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে সহকর্মী অমিত হাসান যেখানে রয়েছেন সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা চট্টগ্রামের খবর বলছিলাম যে সেখানে থেকেও আমরা এই বর্ষবরণের আয়োজনের খবর জানাচ্ছিলাম। আবারও আমরা চট্টগ্রামে যুক্ত হতে চাই, আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী হোসাইন জিয়াদ। এর আগের সংবাদে আপনি আমাদের সঙ্গে যখন যুক্ত ছিলেন তখন শোভাযাত্রার খবর জানাচ্ছিলেন, এখন কি আয়োজন চলছে চট্টগ্রামে? গালিব, নতুন বছরকে বরণ করে নিচ্ছে একেবারে নগরী থেকে শুরু করে বিভিন্ন উপজেলার মানুষ আসলে এবার উৎসবে মেতেছে। একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আসলে সবাই রাস্তায় নেমেছে, একটি শক্তি, শান্তি, সমৃদ্ধির বাংলাদেশ গড়ার, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আসলে এবার সবাই মাঠে নেমেছেন। আর এই নগরী জুড়ে আসলে এই যে তপ্ত রোদ কিংবা উত্তপ্ত হাওয়া, মাথার উপর যে গনগনে সূর্য, সব উপেক্ষা করেই আসলে নাচে, গানে, সুরে
পোশাকে নতুন বছরকে বরণ করে নেওয়ার আয়োজন সব জায়গায়, একেবারে সিআরবি শিরিষতলা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সব জায়গায় আসলে দিনভর ভিন্ন ভিন্ন আয়োজন। বাঙালিয়ানার নানা রকম খাবার হোটেলগুলোতে এবং পোশাকের দোকানগুলোতে আসলে বিক্রি বেড়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে আসলে চারুকলার যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা প্রতি বছর বের হয়, 2008 সাল থেকে এই শোভাযাত্রাটি চট্টগ্রামে বের করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। সেই আনন্দ শোভাযাত্রা আসলে সব শ্রেণী পেশার মানুষ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন। আমরা দেখছি বিভিন্ন রকম মুখোশ, ঘোড়ার প্রতিকৃতি, ঘোড়ার মোটিভ, জাতীয় মাছ যে ইলিশ, সেই ইলিশের মোটিভ নিয়ে নাচে গানে একেবারে ঢাকঢোল বাদ্যের তালে আসলে বর্ষকে বরণ করে নিচ্ছেন সবাই। একেবারে শিশু, কিশোর, বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানে আমরা শিশুদেরকেও দেখছি যে নেচে গিয়ে মা বাবার হাত ধরে তারা আসলে এই উৎসবটিতে মেতেছেন। যদিও ঘাম ঝরিয়ে আসলে তাদেরকে এই উৎসবটি পালন করতে হচ্ছে, তারপরও তারা বলছেন যে পুরো এটি একমাত্র উৎসব বাংলাদেশের যেখানে সব ধর্মের, সব জাতের, শ্রেণী পেশার মানুষের একটি মহা মিলন উৎসবে পরিণত হয়। এই চট্টগ্রাম নগরীর সাধারণ মানুষের পাশাপাশি পাহাড়িরা যে রয়েছেন তারাও কিন্তু 7 দিন ব্যাপী উৎসবে মাতেন। তাদেরও কেউ কেউ এখানে এসেছেন। বিদেশিদেরকেও আমরা দেখতে পাচ্ছি যারা চট্টগ্রামে থাকেন, বসবাস করেন দীর্ঘ সময় ধরে, তারাও বেশ আনন্দ নিয়ে এই উৎসবটিতে যোগ দিয়েছেন। তো অসাম্প্রদায়িক এই উৎসব এবার ফেসিবাদের পতনও হয়েছে, সেটি এবার নববর্ষের ঐকতানের কথা বলা হচ্ছে। তো সব মিলিয়ে এখানে যারা যুক্ত হয়েছেন তারা আশা করছেন যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন যে তারা দেখছেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নের পথে সুখী সমৃদ্ধ বাংলাদেশ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, নতুন তাই নিরাপদ বর্ষ হাতের বাংলা জন্য বর্ষ। আস্থা রাখুন একনলে। কে বরণ করে নিতে সব জায়গায় আয়োজন চলছে, বিশেষ করে রাজধানীর বাইরে তো আয়োজন চলছে। সেই খবর আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। আমরা আবারও রাজধানীর খবর জানবো, কারণ রাজধানীতে সকাল থেকেই কিন্তু নানান ধরনের আয়োজন, প্রধান যে আয়োজনগুলো সেগুলো ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু মানুষের নতুন করে এই বর্ষকে বরণ করে নেওয়ার যে আয়োজন সেটি সারাদিন ব্যাপী চলবে। সেই খবর জানাতে আমাদের সঙ্গে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাহাত। রাহাত, সর্বশেষ কি দেখছেন আয়োজনে? এই আনন্দ শোভাযাত্রা শেষ হয়েছে, যেটি চারুকলা অনুষদের আয়োজন ছিল, এবং সেই আনন্দ শোভাযাত্রায় আমরা দেখেছি নানান শ্রেণী পেশা, নানান ধর্মের মানুষ এখানে অংশগ্রহণ করেছে। এবং সকাল 9টার দিকেই এই চারুকলা অনুষদের সামনে থেকে বাংলার যে লোকজ যে সংস্কৃতি রয়েছে, সেই বাংলার লোকজ সংস্কৃতির পাশাপাশি নানান মোটিভ, সেখানে ছিল ফ্যাসিবাদের মুখচ্ছবি, বাঘ, ইলিশ মাছ, পালকি এবং অন্যান্য যে বাংলার যে চিরায়ত যে অনুষঙ্গগুলো রয়েছে সেগুলো নিয়েই কিন্তু আমরা দেখেছি যে এই আনন্দ শোভাযাত্রাটি হয়েছে। এবং সেই আনন্দ শোভাযাত্রা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এখন পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এলাকাটি বেশ উৎসব মুখর, অর্থাৎ যারা নতুন বছরকে উদযাপন করতে চান, যারা আনন্দের মাধ্যমে এই দিনটি কাটাতে চান, তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসেছেন। বেশ কয়েকজন কিন্তু, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশাপাশি ছায়ানটের যে প্রধান অনুষ্ঠান ছিল সকালবেলা বর্ষবরণের, সেই ছায়ানটের রমনার বটমূলেও কিন্তু অনেকেই যাচ্ছেন, সেখান থেকে ঘুরে আসছেন। এই শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানান এলাকায় কিন্তু তারা ঘুরছেন। এবং যেহেতু দর্শনার্থীরা আসছেন বাংলা নতুন বছর উদযাপনে, যেহেতু নানান মানুষ আসছেন এই এলাকায়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে এই এলাকায় ছোট ছোট বেশ কিছু মেলার মতো বসেছে, যেই মেলায় লোকজ নানান জিনিসপত্র, মাটির পুতুল, হাত পাখা এবং অন্যান্য যে তৈজসপত্র রয়েছে সেই তৈজসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই নতুন বছরকে উদযাপনের জন্য চারুকলার পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ ছিল, সাধারণ মানুষ বা যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরও কিন্তু নানান রকম উদ্যোগ রয়েছে। এবং একই সঙ্গে আজকে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে গতকালকে চৈত্র সংক্রান্তির যে উৎসব শুরু হয়েছিল, সেই চৈত্র সংক্রান্তি উৎসবের আজকে দ্বিতীয় দিন। অর্থাৎ মানুষ যেন এই নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি তারা যেন সারাটা দিন আনন্দে কাটাতে পারে, তেমন কিন্তু নানান আয়োজনই আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এলাকা জুড়ে রয়েছে। একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই, এবছর যারা আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই নতুন বছরে তাদের চাওয়া পাওয়া কী।
সেক্ষেত্রে তারা বলেছেন যে এই বছরটি ফ্যাসিবাদ পতনের পরে নতুন একটি বছর শুরু হচ্ছে। সুতরাং সেই নতুন বছরে বিগত দিনের যত দুঃখ দুর্দশা ছিল, যত জরা ছিল, যত ধরনের সমস্যা ছিল, সেসব সমস্যা এবং দুঃখ দুর্দশা উত্তীর্ণ করে যেন সামনের পথ এগিয়ে যাওয়া যায় এবং বাংলাদেশ যেন সুখী এবং সমৃদ্ধ একটি দেশ হিসেবে গড়ে উঠতে পারে, তেমন কামনাই কিন্তু করছেন এই আনন্দ শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছিল তারা। এবং একই সঙ্গে এখানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি আনন্দ শোভাযাত্রা শুরু হওয়ার আগে তিনি বক্তব্য রেখেছেন। তিনিও গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে এবারের আনন্দ শোভাযাত্রা আপামর মানুষের, যেখানে সব ধর্ম, সব পেশা, সব শ্রেণীর মানুষজন কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ এটি যেন বাঙালির এবং বাংলাদেশিদের সার্বজনীন উৎসব হয়, সেই বিষয়টির কথাও কিন্তু তিনি বারবার বলছেন। এবং আগামী বছরের যে বৈশাখগুলো আসবে, আগামী যে বর্ষবরণগুলো আসবে, সেই বর্ষবরণে একই রকম প্রস্তুতি থাকবে, যেখানে বাংলাদেশের সকল মানুষ, আপামর সকল মানুষ যেন অংশগ্রহণ করতে পারে, তেমন প্রত্যাশার কথা কিন্তু জানিয়েছেন। বাংলা নতুন বর্ষবরণের খবর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল রাহাত। আমরা আবারও বাংলা নববর্ষ আয়োজনের খবর সরাসরি জানতে চাই রংপুর থেকে। যুক্ত হচ্ছেন সহকর্মী মোকারম হোসাইন। মোকারম, সারা দেশেই জমকালো আয়োজনে বাংলা নতুন বর্ষ উদযাপন করে নিচ্ছেন পুরো দেশবাসী। রংপুরের আয়োজনের কথাও আপনি বিভিন্ন সময় সংবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন, এখন কি আয়োজন চলছে? গালিব, সকাল থেকে অর্থাৎ সূর্যোদয়ের সাথে সাথেই রংপুরে বর্ষবরণ আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। জানাচ্ছিলাম তখন যে প্রভাতী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে বর্ষবরণ, এরপরে আনন্দ শোভাযাত্রা, এখন কিন্তু বৈশাখী মেলার যে জমজমাট আয়োজন সেটি উপভোগ করছেন দর্শনার্থীরা। রংপুরে এবার কিন্তু প্রথমবার রেকর্ড সংখ্যক প্রায় 54টি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যৌথ আয়োজনে এই এবার বৈশাখ উদযাপন হচ্ছে এবং সেই উদযাপনে নানান শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। এবং আজকে যে আনন্দ শোভাযাত্রাটি হয়েছে সেটি কিন্তু অতীতের সকল রেকর্ডকে ছাপিয়ে গিয়ে একেবারে শহরকে গ্রামীণ আবহ দেওয়া হয়েছে। এখানে গরুর গাড়ি থেকে শুরু করে নদীতে বা পুকুরে মাছ ধরার যে এক ধরনের খাঁচা থাকে সেটি, এরপরে সমতলের আদিবাসীদেরকে নিয়ে আসা হয়েছে, লাঠি খেলার আয়োজন ছিল। সব কিছু মিলিয়ে কিন্তু একটা জাঁকজমকপূর্ণ বৈশাখী আয়োজন রংপুরে মানুষ উদযাপন করছে। এবং বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ, সেই মানুষের কাছে একটি প্রত্যাশা ছিল যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সবার জন্য একটা উন্মুক্ত পরিবেশে দৃষ্টিনন্দন বৈশাখ উদযাপন হচ্ছে, এটি যেন সারা বছর জারি থাকে, এমন প্রত্যাশার কথা তারা বলেছেন। এবং এই মুহূর্তে যে বৈশাখী মেলাটি হচ্ছে এটি রংপুরের যে বিসিক আছে সেই বিসিকের আয়োজনে। এখানে নারী উদ্যোক্তা থেকে শুরু করে নতুন উদ্যোক্তা এবং রংপুরের স্থানীয় যে পণ্য দ্রব্য সামগ্রী রয়েছে সেগুলোর উৎপাদন এবং বিপণনের একটা বাজার তৈরি করবার সুযোগ করে দিয়েছে। 3 দিনের এই মেলাটিতে প্রায় অর্ধশত স্টল রয়েছে এবং প্রত্যেকটি স্টলই রংপুরের নিজস্ব অনুষঙ্গের আদলে যে জিনিসপত্রগুলো আছে তৈরি করা, সেগুলোই প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। এবং আজকের দিনের বাকি যে অংশ আছে প্রত্যেক অংশেই কিন্তু আলাদা আলাদা করে অনুষ্ঠানের ব্যাপ্তি ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনকে সময় বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যেই তারা যে সবার জন্য যে আয়োজন, 54টি সাংস্কৃতিক সামাজিক সংগঠনের যে ঐক্যবদ্ধ আয়োজন, সেই আয়োজনে কিন্তু তারা সেই সংগঠনগুলো আসলে তাদের পরিবেশনা সেটি পরিবেশন করবেন। এবং বেলা যত গড়াচ্ছে বৈশাখের আয়োজনের যে উদ্দীপনা সেটি মানুষের মাঝে ছড়িয়ে যাচ্ছে, মানুষের উপস্থিতি বাড়ছে, ভিড় বাড়ছে। এবং এই বৈশাখী মেলার পাশেই কিন্তু আলাদা আলাদা 2টি মঞ্চে এই মুহূর্তে সাংস্কৃতিক পরিবেশনা হচ্ছে এবং সাংস্কৃতিক পরিবেশনায় রংপুরের আঞ্চলিক যে গানগুলো আছে সেই আঞ্চলিক গানগুলোকে বেশি করে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং প্রাধান্য দেবার মাত্রা এতটাই বেশি যে অনেক দিন পরে, অর্থাৎ প্রায় 1 বছর পরে রংপুরের আঞ্চলিক গানের তালে মানুষ মাতারা হয়ে বৈশাখ উদযাপন করছেন। এবং এই বৈশাখ উদযাপন তাদের অতীতের অন্য অনেক বৈশাখের চেয়ে আলাদা, এমনটি তারা বলছেন। এবং তারা প্রত্যাশা করছেন এরকম জাঁকজমকপূর্ণ জাতীয় দিনের যে আনুষ্ঠানিকতা সেটি যেন তারা এই দেশে আরও নানানভাবে নানান দিনেও পালন করতে পারে, এমনটাই এই অঞ্চলের মানুষের প্রত্যাশা। গালিব, রংপুর থেকে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী মোকারম হোসাইন। এসব পুরো সংবাদ জুড়েই আমরা বাংলা নতুন বর্ষবরণের আয়োজনের খবর জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা বর্ষবরণের খবর জানবো ময়মনসিংহ থেকে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, সারা দেশেই জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছে বাঙালি। কি অবস্থা ময়মনসিংহের, এখন কি আয়োজন চলছে? বাংলা নববর্ষ পহেলা বৈশাখী আমাদের প্রাণের উৎসব এবং যত বাংলা ভাষাভাষী মানুষরা আছেন তার সবারই বাংলা উৎসব। আমরা দেখতে পেরেছি যে এবার ব্যতিক্রমভাবে
বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা এবার যে নতুন পয়লা বৈশাখটি পেলাম, এটি কিন্তু অন্যভাবে একটা অন্যরকম আমেজে কিন্তু এটি পালিত হচ্ছে সারা দেশের মতো মানুষেরও। আমরা সকালে দেখতে পেরেছি আনন্দ শোভাযাত্রা, এবং তার পরবর্তীতে কিন্তু এই ময়মনসিংহের জয়নুল আবেদিন এই পার্কে ঠিক ব্রহ্মপুত্র নদীর পাড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ঢল নেমেছে। বিভিন্ন বৈশাখী রঙের পোশাক পরে নাগরদোলায় চড়ে বিভিন্ন রাস্তার ধারে মেলা এবং ছোট ছোট সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে সেগুলো ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে, এবং যে যেভাবে পারছে আসলে পরিবার পরিজন নিয়ে কিন্তু এই জন পার্কে আসছেন এবং এই বৈশাখের যে আমেজটা তারা নেওয়ার চেষ্টা করছেন। সেই সাথে বিভিন্ন মেলা বসেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে নাগরদোলার পাশাপাশি বিভিন্ন যে ছোট বড় সব শ্রেণীর মানুষ কিন্তু এসেছে, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ফুল পাখি, সেই সাথে আমাদের যে লোকজ গানগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্নভাবে পরিবেশন করার চেষ্টা করছে। মূলত আমাদের যে প্রকৃতি, আমাদের যে দেশ, আমাদের যে জলবায়ু, সেগুলোর সাথে মিল রেখে নদী থেকে শুরু করে সব বয়সী শিল্পীরাই কিন্তু আসলে গান গাওয়ার চেষ্টা করছে, এবং এই গান শোনার জন্য যারা আসলে মেলায় আগত বা এই যে জয়নুল পার্কে যারা এসেছেন তারা কিন্তু সবাই এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। পাশাপাশি মজাদার যে খাবারগুলো রয়েছে, ফুচকা থেকে শুরু করে চটপটি, পান্তা ইলিশ থেকে শুরু করে বিভিন্ন মিষ্টান্ন যে রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো বেচা কেনা হচ্ছে, সেগুলো কিন্তু খাচ্ছেন, অনেকের সাথে দেখা হচ্ছে। মূলত বৈশাখ মানে একটা ঐক্য, বৈশাখ মানে সবার সাথে আবারও দেখা হওয়া, এবং এই যে মিলন মেলাটি এটি বাংলার আর কোনো উৎসবে কিন্তু আমরা দেখতে পাই না। এই পয়লা বৈশাখে কিন্তু আমরা দেখতে পাই, এবং সেটি যেন আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা এখানে আগত যারা তারা বলছিলেন যে আসলে এই পয়লা বৈশাখের মধ্য দিয়ে তারা আসলে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতে চান, বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চান, যেটি বাংলাদেশটি সমৃদ্ধ অর্থনৈতিক দিকে সমৃদ্ধ হয় এবং একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ তারা দেখতে চান, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন পয়লা বৈশাখ। সব মিলিয়ে এই ছিল মানুষের সর্বশেষ খবর আমার কাছে। ময়মনসিংহ থেকে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এবারে বর্ষবরণের আরও খবর জানবো আমরা। আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন হাজিজুল সঞ্চয়। ব্রাহ্মণবাড়িয়ায় কি কি আয়োজন চলছে? নববর্ষের শুভেচ্ছা। আজকে সকাল থেকে বর্ণহাট আয়োজনে ব্রাহ্মণবাড়িয়াতে বৈশাখ উৎসব উদযাপিত হচ্ছে। সকাল 7:30 দিকে জেলা শহরের পৌর মুখ্য মঞ্চ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়েছে, এবং সেটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই শহরের ফারুকি পার্কে এসে শেষ হয়। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গালিব, এখন ফারুকি পার্কে এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চলছে, এবং এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যেখানে প্রচুর মানুষের কিন্তু ভিড় আমরা লক্ষ্য করছি। এবং এই ফারুকি পার্কে এই কিছুক্ষণ পরপর কিন্তু এখানে যেই সঙ্গীত অনুষ্ঠান, নৃত্য এবং বিভিন্ন ধরনের খেলা হচ্ছে। এবং সকালে আমরা এসে যেটি দেখতে পেয়েছি যেখানে যে ব্রাহ্মণবাড়িয়ার যে ঐতিহ্যবাহী যে মোরগ লড়াই আছে সেই মোরগ লড়াই এখানে অনুষ্ঠিত হয়েছে। তারপর সাপ খেলাও কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এখন কিন্তু এখানে একটি সাহিত্য একাডেমির আয়োজনে একটি নাটক চলছে, এবং এই নাটকটি দেখতেও কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। এছাড়া এই ফারুকি পার্কের এই অনুষ্ঠান মঞ্চের পাশেই কিন্তু এখানে একটি লোকজ মেলার আয়োজন করছে এখানকার জেলা প্রশাসন। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের লোকজ যেসব পণ্য আছে সেই পণ্য পসরা কিন্তু সাজিয়ে বসেছেন এখানকার যারা যোগানে আছেন, তারা সেখানে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এছাড়া এসব মেলাতে কিন্তু আমরা বিশেষ করে যেই ছোট এবং আসলে নারীদের ভিড় কিন্তু আমরা সবচেয়ে বেশি পরিমাণ লক্ষ্য করেছি। এবং এই যে আসলে একটি পয়লা বৈশাখের দিন উদযাপন উপলক্ষে কিন্তু এখানে একটি উৎসবের আমেজ কিন্তু এখানে বিরাজ করছে। বিশেষ করে জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু এই যে দিনব্যাপী এখানে যে বৈশাখী উৎসবের পাশাপাশি আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে 7 দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি। সেটি কিন্তু আজকে সন্ধ্যা 6:30 নাগাদ জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম সেটি উদ্বোধন করবেন। এবং এই মেলার পাশাপাশি এই 7 দিনই কিন্তু এখানে বর্ণাঢ্য আয়োজন চলবে। বিশেষ করে দিনব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার মধ্য দিয়ে কিন্তু এই উৎসবটি তারা আসলে উদযাপন করবেন। গালিব, আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর ছাড়াও কিন্তু যে ব্রাহ্মণবাড়িয়ার যেসব আশপাশের যেসব এলাকা আছে, অর্থাৎ বিভিন্ন উপজেলা পর্যায়ে কিন্তু আজকে বর্ণাঢ্য আয়োজনে এই বৈশাখী উৎসবটি উদযাপন করা হচ্ছে। এছাড়া আজকে দুপুর 3টা থেকে কিন্তু জেলা শহরের কাশীনগর এলাকাতে হিন্দু ধর্ম অবলম্বীদের যে একটি বিশেষ পূজা অর্থাৎ চড়ক পূজা সেটি কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে পুরো জেলা শহরে কিন্তু একটি উৎসবের নগর আসলে পরিণত হয়েছে এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে। এছাড়া এই যে যেই সকাল থেকে আসলে যেই আনন্দ যেই শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু ওই যে ফেসিবাদ বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ এই যে একটি জাতীয়ভাবে যে আসলে যে প্রতিপাদ্য দেওয়া হচ্ছে যে
নতুনের ঐকতান, ফেসিবাদের অবসান, সেই স্লোগান কিন্তু আসলে আমরা এই যে ব্রাহ্মণবাড়িয়াতে যেই শোভাযাত্রাটি হচ্ছে সেখানেও কিন্তু আসলে এই ধরনের স্লোগান আমরা দেখেছি। এবং গালিব সব মিলে বলা চলে যে একেবারে উৎসবের নগরে পরিণত হয়েছে এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই ব্রাহ্মণবাড়িয়া শহর। তো গালিব, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানকার যে পয়লা বৈশাখ উপলক্ষে যে উৎসব চলছে সেই উৎসব সংক্রান্ত সবশেষ তথ্য। জানছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে নতুন বর্ষবরণের খবর, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সারা দেশের মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বর্ষবরণের উৎসব। শোভাযাত্রার শেষে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এ বিষয়ে নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, পার্বত্য অঞ্চলে বর্ষবরণ সবসময় একটু ভিন্ন রকম থাকে, একটা ভিন্ন মাত্রা যোগ করে এই বর্ষবরণের আয়োজনে। কি কি আয়োজন থাকছে আর এখন কোন আয়োজন চলছে? গালিব, আপনি জানেন যে আজকে বৈশাখের প্রথম দিন 1432 বাংলা যে নববর্ষ শুরু হয়েছে, সেটিতে আসলে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। আমরা সকাল 8টায় দেখেছি রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে মূলত রাঙ্গামাটির যে পৌরসভা প্রাঙ্গণ রয়েছে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। সেটি রাঙ্গামাটি জেলা প্রশাসনের যে কার্যালয় রয়েছে তার এই প্রাঙ্গণে এসে গিয়ে শেষ হয়েছে। এরপরেই মূলত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন তিনি আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে এই দিনের সূচনা করেছেন। এবং একই সঙ্গে আপনি জানেন যে এখানে দিনব্যাপী একটি লোকজ মেলা উদ্বোধন হয়েছে এবং সেটি আসলে দিনব্যাপী চলবে। একটুখানি বলে রাখি, এই যে শোভাযাত্রা শুরু হচ্ছে সেখানে পাহাড়ে বসবাসরত 14টি যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে তাদের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বিশেষ করে তাদের যে সংস্কৃতি ঐতিহ্যবাহী যে পোশাক রয়েছে সেগুলো পরে তারা অংশগ্রহণ করেছেন। এবং সেখানে জাতীয় পশু বাঘ, হাতি এবং দোয়েল এই তিনটি মোটিভে নিয়েই মূলত এই শোভাযাত্রাটি শুরু হয়েছিল এবং সেটি বেশ জাঁকজমকভাবে রাঙ্গামাটির জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়েছে। এরপরে যেটি হয়েছে যে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং সেখানে পাহাড়ি জনগোষ্ঠীর যে বিভিন্ন ঐতিহ্যবাহী নাচ, বিশেষ করে বোতল নৃত্য এবং অন্যান্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো তারা পরিবেশন করেছেন পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীরা। একই সঙ্গে বলে রাখি যে এই মেলায় মূলত 20টি স্টল বসেছে যেখানে লোকজ বিভিন্ন সামগ্রী তারা উপস্থাপন করেছেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। গালিব, রাঙামাটির বর্ষবরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। সারা দেশের বর্ষবরণের খবর আমরা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা বর্ষবরণের খবর জানাতে চাই। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, রাজশাহীতে বর্ষবরণের এখন কি আয়োজন চলছে? গালিব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে চারুকলা অনুষদ থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু বের হয়েছে। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব স্যার তিনি এটির উদ্বোধন করেছেন এবং এখন আমরা সেই র্যালিটি দেখছি চারুকলা থেকে বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করে সেটি আসলে বিভিন্ন জায়গায় যাবে। এবং আমরা আসলে যেটি দেখছি যে এখন পুরো র্যালিটি আনন্দ যে শোভাযাত্রা সেটি আসলে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে বিভিন্ন মোটিভ নিয়ে কিন্তু আসলে এই যে শোভাযাত্রাটি সেইটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। এখানে রাখা হয়েছে রাজশাহীর ঐতিহ্যবাহী শখের হাড়ি, এছাড়া বাঙালির যে ঐতিহ্য পালকি থেকে শুরু করে কলম এবং যে সুতাকাটা চরকির এক সময় প্রচলন ছিল এই অঞ্চলে এবং তাঁতের ক্ষেত্রে যেটি ব্যবহার করা হয় সেগুলো, অর্থাৎ একেবারে বাঙালি অনুষঙ্গ এবং যেটি কিনা বাঙালির সমৃদ্ধির ইতিহাসের কথা বলে, সমৃদ্ধির কথা বলে, সেইগুলোই কিন্তু আসলে এখানে তুলে ধরা হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ সকলেই কিন্তু আসলে এই নববর্ষ উদযাপন করছেন এবং এগুলোর মধ্যে দিয়েই যেটি বোঝানোর চেষ্টা করছেন যে আসলে বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে ইতিহাস এবং অর্থনৈতিক সমৃদ্ধির যে ইতিহাস সেটি যেমন পূর্বেও অনেক বেশি শক্তিশালী ছিল সেটি এখনও তাই। এবং এর মধ্য দিয়ে আমরা অনেককে দেখেছি বাঙালি নানা সাজে কিন্তু তারা এখানে সেজেছে। কেউ নববধূ সেজেছে, কেউ বাঙালির কৃষক সেজেছেন, কেউ কিন্তু আসলে নিজস্ব যে ঐতিহ্যগুলো সেগুলো তুলে ধরেছেন। তার মধ্যে থেকে আমরা দেখেছি নববধূ সাজে
সেই নববধূ সাজে কিন্তু আসলে লাল কাপড়, মোটা কাপড়ের শাড়ি পরেছে এবং খাদি কাপড়ের পাঞ্জাবি পরে দেখেছি আমরা বরকে। তারা যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে বাঙালি যে এখন যে আচার অনুষ্ঠানগুলো নিয়ে নানা ধরনের বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করে থাকেন, সেখানে আসলে পশ্চিমা সংস্কৃতির ঢেউ লেগে থাকে। বলা হয়ে থাকে যে আসলে হ্যারি পটারের যুগে ডালিম কুমার দিশে হারিয়েছে, কিন্তু এই যে বাঙালির এই যে বর্ষবরণের আয়োজন, সেখানে যে অনুষঙ্গগুলো রয়েছে, যে সেখানে যে মোটিভগুলো রয়েছে, সেটি আসলে বাঙালির যে ইতিহাস, সমৃদ্ধির যে ইতিহাস এবং অর্থনৈতিক সমৃদ্ধির যে ইতিহাস, সেটি হচ্ছে আসলে এখানে তুলে ধরে। তো এইটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রা থেকে আমার কাছে সর্বশেষ খবর ছিল। এবারে সিলেটের বর্ষবরণের খবর জানতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। সিলেট বিভাগে কিন্তু ভিন্ন জাতিগোষ্ঠীর অনেকেই রয়েছেন, এবারে বর্ষবরণে তাদের অংশগ্রহণ কেমন দেখছেন? ধন্যবাদ গালিব। শুভ নববর্ষ। আজকে সুরের মূর্ছনা, প্রাণের উচ্ছ্বাসে পুরো জাতি মেতে উঠেছে। নববর্ষের আনন্দে, নব আনন্দে সবাই জেগে উঠেছে। আপনি ঠিকই দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পিছনে কিন্তু আজকে ব্লুবার্ড হাই স্কুলে কিন্তু সিলেট জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু একটি চমৎকার পরিবেশন আমরা দেখতে পাচ্ছি। এবং যেমনটি আপনি জানতে চেয়েছিলেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা রয়েছেন তারাও কিন্তু আজকে সমানভাবে বাঙালিদের সাথে তারা অংশ নিয়েছেন, অর্থাৎ পাহাড় সমতল মিলিয়ে সকল জাতিগোষ্ঠী মিলিয়ে আজকে মিলন মেলায় পরিণত হয়েছে। পুরো সিলেট নগরী কিন্তু উৎসবের আমেজে কিন্তু আজকের এই অনুষ্ঠানটি পালন করছেন। এবং পহেলা বৈশাখে সকাল থেকে আমরা দেখেছি সকাল 7টা থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছিল, শতকণ্ঠী বর্ষবরণ ছিল, মঙ্গল প্রদীপ প্রজ্বলন ছিল, তারপর আনন্দ শোভাযাত্রা হয়েছে। এই আনন্দ শোভাযাত্রায় কিন্তু মানুষের ঢল দেখেছি আমরা। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ছিলেন, এখানে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসনও ছিলেন এবং সবাই মিলে কিন্তু আনন্দের উন্মাদনা কোনো অংশেই কম ছিল না সিলেটে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে 8টা থেকে কিন্তু সেই শোভাযাত্রাটি শুরু হয়। নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিন্তু শোভাযাত্রাটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দলেরও অনুষ্ঠান সারা দিনভর চলছে। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে বৈশাখী আয়োজনের সর্বশেষ। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। দর্শক, আমরা এখন জনপদের শুরু থেকেই আজকে যে বাংলার নতুন বর্ষবরণ 1432 তাকে বরণ করে নেওয়ার জন্য সারা দেশে বিভিন্ন আয়োজন চলছে, বিশেষ করে বাঙালি সংস্কৃতিকে ধারণ করে এবং সেই সাথে এবারে যে নতুন সংযোজন এবং বাড়তি একটি মাত্রা যোগ করেছে সেটি হচ্ছে যেই ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা ভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে তাদেরকেও এই পহেলা বৈশাখে একসাথে করে তাদেরকে নিয়ে এই নতুন বর্ষ উদযাপন করা হচ্ছে। আমরা এবারে গাজীপুরের খবর জানবো, সেখানেও নানান আয়োজনের মধ্য দিয়ে নতুন বর্ষ বরণ করে নেওয়া হচ্ছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। কি দেখছেন গাজীপুরে, কি কি আয়োজন রয়েছে আজকে বর্ষবরণের? জি, গাজীপুরে কিন্তু বাংলা নববর্ষের যে আমেজ সেটি কিন্তু একেবারেই দৃশ্যমান। আমার পিছনে এই মুহূর্তে গাজীপুর মহানগর বিএনপির যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি বের হয়েছে এবং এই শোভাযাত্রায় আমরা দেখেছি যে বিএনপির যে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং বেশ আনন্দিত এবং দীর্ঘদিন পরে এমন একটি নববর্ষ পালন করতে পেরে কিন্তু তারা বেশ খুশি। এবং তাদের আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা ভাওয়াল বদ্রে আলম যে সরকারি কলেজটি রয়েছে সেই কলেজের সামনে এসে তারা উপস্থিত হয়েছেন এবং তারা এই জায়গাটিতে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু র্যালির প্রস্তুতি নিচ্ছেন। এবং আমরা দেখছিলাম যে প্রত্যেকে যারা নেতাকর্মী আসছিলেন এই জায়গাটিতে তারা কিন্তু নানা ধরনের যে বৈশাখী যে সাজ, সেই সাজে তারা কিন্তু এসেছেন। পাশাপাশি তাদের হাতে কিন্তু ধানের যে শীষ সম্বলিত ধানের শীষ ছিল, পাশাপাশি বিভিন্ন ধরনের যে প্রতিকৃতি গুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। পাশাপাশি এই বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বলছেন যে দীর্ঘ ফ্যাসিবাদের আমলে তারা কিন্তু এই বাংলা নববর্ষ তারা উদযাপন করতে পারেননি, তবে দীর্ঘদিন পরে তারা এমন উদযাপন করতে পারে কিন্তু তারা আনন্দিত। এবং তারা বলছেন যে এই নববর্ষের মাধ্যমে যেন বাঙালির যেন ঐক্য যেন অব্যাহত থাকে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে বিএনপির যে বাংলা নববর্ষের শোভাযাত্রার সবশেষ তথ্য। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৈশাখী মেলায় কথা বলছেন সংস্কৃতি উপদেষ্টা। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এবং আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে এবং বিভেদ এবং ফাটল না থাকলে কিন্তু কোনো রকম ফ্যাসিবাদের উৎপাদনের সুযোগ থাকে না। ফলে আমার মনে হয় আমরা
অল্প করে হলো, ছোট করে হলো ঠিক দিকে হাঁটা শুরু করেছে। এবার আমি একটু মেলার প্রসঙ্গে আসতে চাই। মেলা তো এমন একটা জায়গা, আপনারা জানেন যে যেখানে দুই পক্ষই খুশি থাকে। পৃথিবীতে খুব অল্প জায়গা আছে যেখানে দুই পক্ষ খুশি থাকে। মেলায় যারা পণ্য বিক্রি করে তারা বিক্রি করে খুশি হয়, যারা পণ্য কেনে তারা কিনে খুশি হয়। ফলে দুই পক্ষ খুশি থাকে, এরকম জায়গায় আসলে সবারই মন ভালো হয়ে যায়, আমাদেরও সেই কারণে মন ভালো। তবে মেলার এই কেনাবেচার বাইরেও এটা একটা সাংস্কৃতিক গুরুত্ব আছে, যেটা আমাদের আগের বক্তারা অনেকেই বলেছেন। সেই জায়গা থেকে কিনা যায় না। আমি 2 দিন আগে মিরপুরে 5টা জাতিগোষ্ঠী, চাকমা, মারমা, গারো, ত্রিপুরা, এরকম আরো একজন কেউ ছিল, 5টা সম্ভবত, তাদের একটা উৎসবে যাই। তো সেখানে অনেক উদ্যোক্তা আমার সঙ্গে দেখা করতে আসেন এবং কিছু কথা বলেন, যেটা এখন আমি আমার কলিগ বড় ভাই আদিলুর রহমান খান শুভ্র ভাইয়ের উদ্দেশ্যে বলবো। এবং আমি নিশ্চিত উনি ওনার মন্ত্রণালয় এবং আরো যেসব মন্ত্রণালয় এখানে ভূমিকা রাখার প্রয়োজন তারা রাখবে। তো ওখানে আপনারা জানেন যে অনলাইনে খুব পপুলার একটা রেস্টুরেন্ট আছে হেবাংনা। হেবাংয়ের উদ্যোক্তা এবং আরো কয়েকজন এসে আমাকে বলেন যে ওনাদের ঢাকায় এসে এমনকি তাদের যে অঞ্চলে তারা থাকেন সেখানেও ঋণ পেতে তাদের একটু সমস্যা হয়, মানে ব্যবসা করতে তাদের সমস্যা হয়। মূল সমস্যা হচ্ছে ঋণ। তো আমি তখন তাদেরকে কথা দিয়েছিলাম, আজকে আমি মোক্ষম সুযোগ পেয়েছি শুভ্র ভাইকে এখানে পেয়ে। শুভ্রর উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে শিল্প মন্ত্রণালয়, ডিসিকের মাধ্যমে এবং যদি প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়কেও ইনক্লুড করে যদি একটা টেলর মেড প্রোগ্রাম করা হয় শুধু ওদের জন্য, মানে শুধু পাহাড়ে যে জাতিগোষ্ঠী আছে তারা না, সমতলে আরো অনেক আছে, মণিপুরি, গারো, সাঁওতাল, এদের সবার জন্য ট্রেনিং এবং ট্রেনিং এর পাশাপাশি আমরা সহজ শর্তে যদি ঋণের ব্যবস্থা করতে পারি। তারা যেমন এবার এসে উৎসবে ব্যাপক আনন্দ নিয়ে অংশগ্রহণ করেছে, আমি নিশ্চিত তারা যখন দেখবে যে তাদেরকে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আসলে, মানে আমরা এই যে কদিনের দায়িত্বের মধ্যে আছি, এই কদিনে যদি আমরা কোনো উদ্যোগ নিতে পারি, আমি নিশ্চিত তারা অনেক আনন্দিত হবে এবং আগামী বছরের শোভাযাত্রা এবং দেশ জুড়ে যে উৎসবগুলো হবে সেখানে আমরা তাদেরকে আরো আনন্দিত এবং আরো উৎসবমুখর দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন এবং সবাইকে আবারও বাংলা, চাকমা, গারো, মারমা এবং সকল জনগোষ্ঠীর নববর্ষের শুভেচ্ছা। কেরানীগঞ্জের তেঘরিয়া বিটি মাঠে চলছে দিনব্যাপী বৈশাখী মেলা। মেলার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, নববর্ষের শুভেচ্ছা নেবেন, জানতে চাই মেলার পরিস্থিতি কেমন দেখছেন, কি কি আয়োজন রয়েছে সেখানে এবং জনসমাগম কেমন দেখছেন? নতুন স্বপ্ন, প্রত্যাশা, সম্ভাবনা নিয়ে নতুন দিন, নতুন বর্ষ। মুক্তি, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। বাঙালি যেই বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়েছে সেটি আজকে এই মেলায় প্রতিফলিত হচ্ছে, সারা দেশে প্রতিফলিত হচ্ছে। আমরা মেলায় দেখেছি সময়ের সাথে সাথে লোক সমাগম বাড়ছে, নানা আয়োজন করা হচ্ছে। আমরা একেবারে পান্তা ইলিশের যেই শপটি রয়েছে, স্টলটি রয়েছে, তার সামনে রয়েছে। এখানে যারাই মেলা আসছে এই মেলায় তাদের একেবারে বিনামূল্যে পান্তা ইলিশ খাওয়ার সুযোগ থাকছে। সব শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে, ছোট বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি যাদের লাইন ধরে এখানে পান্তা ইলিশ, সাথে নানা পদের ভর্তা তো রয়েছেই, কাঁচামরিচ রয়েছে। অর্থাৎ এই যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ধরে রাখার জন্য মানুষের যে চেষ্টা, এবং এই আজকের যে মেলা সেটি কেরানীগঞ্জ উপজেলা বিএনপি থেকে আয়োজিত। এখানে প্রায় 30টির অধিক স্টল রয়েছে, যেখানে শিশু কিশোরদের খেলনার দোকান তো রয়েছেই, আমরা দেখেছি নারীদের প্রসাধনী সামগ্রীর দোকান রয়েছে, বিভিন্ন প্রকার খাবারের, ঐতিহ্যবাহী খাবারের দোকান, মিষ্টান্নের দোকান রয়েছে, সেই সাথে চিরা, মুড়ি, খই বাতাসার দোকান তো রয়েছেই। একেবারে বলা যায় একটি বিশাল মাঠের চারপাশেই সুসজ্জিত করে দোকানগুলো বসানো হয়েছে। বলা যায় চৈত্র শেষ হয়েছে, বৈশাখ শুরু। তবে এই যে তাপমাত্রা অনেক বেশি হওয়ার কারণে এখন পর্যন্ত যেহেতু দুপুরের সময় লোক সমাগম কিছুটা কম, তবে যারা আয়োজক তারা যেটি বলছেন যে সময় যত গড়াবে, বিকেলের দিকে রোদ কিছুটা কমে গেলে, তাপমাত্রা কমে গেলে সেখানে এই মেলাটি আরও বেশি জমজমাট হয়ে উঠবে। আমরা
মাঠের এক প্রান্তে দেখছি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সকাল থেকেই। এবং পহেলা বৈশাখ যেহেতু বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব, সেক্ষেত্রে এই দিনকে আনন্দঘন পরিবেশে বরণ করতে বাংলা নতুন বছরে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সাজিয়েছে, সুন্দর বাউল গান চলছে, কবি গান, যাত্রাপালা হবে, গম্ভীরা, পুঁথিপাঠ, পালা গানের মতো যে আয়োজন সেটিও থাকছে। তো এই দিনব্যাপী যে আয়োজন চলছে কেরানীগঞ্জের, এই আয়োজন চলমান থাকবে। এক পাশে খাওয়া দাওয়া চলছে, আরেক পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্য পাশে চাইলেই পছন্দের জিনিস কেনাকাটার সুযোগ। একেবারে একই মাঠে একই স্থানে এরকম যে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ করে নিচ্ছে বাঙালিরা। তো এই ছিল মুক্তি আমার কাছে কেরানীগঞ্জ থেকে সবচেয়ে। কেরানীগঞ্জের তেঘুরিয়া বিটি মাঠে চলছে দিনব্যাপী বৈশাখী মেলা। মেলার সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার। বাংলা নববর্ষকে ঘিরে নানা আয়োজনে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন নাজমুস সাকিব। সাকিব, নববর্ষের যে অন্যতম আকর্ষণীয় আয়োজন আনন্দ শোভাযাত্রা, সেটি বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে। এটি ছাড়া আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানে কি কি আয়োজন দেখছেন জানাবেন। মুক্তি, আজকে কিন্তু সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রমরম অবস্থা, অর্থাৎ যেই নতুন যে বর্ষ অর্থাৎ নববর্ষ, সেটাকে ঘিরে মানুষের মধ্যে আগ্রহ উদ্দীপনা আসলে কমতি কিন্তু আমরা দেখিনি। এবং সকাল থেকে যে র্যালিটি চলেছে সেটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার র্যালি পরে মানুষজন কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে যায়নি। যদি একটু দেখাতে চাই যে আজকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর কিংবা আশপাশ টিএসসি এইসব এলাকায় কিন্তু মানুষজন আসলে ক্ষণে ক্ষণে বাড়ছে, যেহেতু আজকে আসলে বলাই যায় যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে বেশ কিছু উদ্দীপনার জন্য কিন্তু আয়োজন করা হয়েছে। জানাতে চাই যে খেলাঘর ঢাকা মহানগরী কমিটি তারাও কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করেছে এবং কিছুক্ষণ পরে সেই আলোচনা সভা বা সাংস্কৃতিক অনুষ্ঠানটি হওয়ার কথা। এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে যেহেতু আজকে সকাল থেকে আসলে র্যালিটি হয়েছে কিংবা নানা ধরনের প্রতিকৃতি প্রদর্শিত হয়েছে, সেগুলো দেখতে কিন্তু মানুষজন এসেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে মেট্রো রেলে চড়েও কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে শাহবাগে কিংবা তার আগেও তারা নেমে এখানে কিন্তু প্রবেশ করেছেন। যদিও নিরাপত্তার যে বিষয়টা সেটা আসলে বারবারই বলা হয় যে এত মানুষ আসলে প্রবেশ করবেন, তাদের নিরাপত্তা কতটা থাকবে, সেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীও পর্যাপ্ত রেখেছে। ফলে আমরা দেখতে পেয়েছি যে প্রায় কয়েক স্তরের নিরাপত্তা এবং পোশাকে কিংবা সাদা পোশাকে তারা কিন্তু রেখেছেন। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে প্রক্টোরিয়াল টিম যেটা রয়েছে তারা কিন্তু আসলে সার্বক্ষণিকভাবে কাজ করছেন এই নিরাপত্তার বিষয়ের জন্য। এবং আজকে শুধুমাত্র এই যে খেলাঘরই নয়, এর বাইরেও বেশ কিছু সংগঠন, যারা সামাজিক সংগঠন রয়েছে কিংবা সাংস্কৃতিক সংগঠন, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা বেশ কিছু আয়োজন করেছে। এবং আজকে সারাদিনই কিন্তু এখানে নানা ধরনের ছোটোখাটো যে কনসার্ট কিংবা বাউল সঙ্গীত সেই সবের কিন্তু আয়োজন রয়েছে। ফলে বলাই যায় যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে যেই নববর্ষের যে সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা নববর্ষকে ঘিরে যে আয়োজন, সেটা কিন্তু আজকে সারাদিনই চলবে বলে আমরা জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি, তিনিও কিন্তু একই কথাই বলেছেন যে এখানে যেই নিরাপত্তা কিংবা নানা আয়োজন সেগুলো আসলে যাতে ঠিক মতো হয় তার জন্য কিন্তু তারা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং সব মিলে বলা যায় যে আজকে সকাল থেকে যেই উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে এটা আজকে রাত পর্যন্ত চলবে। যদিও বলা হচ্ছে যে 5টার পর বহিরাগত যারা আছে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না, তবে সেটা বিকেল নাগাদ আসলে বোঝা যাবে যে বহিরাগতরা কতটা প্রবেশ করতে পারছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ মুক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বর্ষবরণ উদযাপনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব। নববর্ষ উপলক্ষে অলিগলি আয়োজিত হালখাতা, আলপনা, ছবি আঁকা উৎসব চলছে শাহাবুদ্দিন পার্কে। সেখান থেকে আরও খবরাখবর জানাবেন সিউল আহমেদ। সিউল, শাহাবুদ্দিন পার্কে আয়োজন কেমন দেখছেন এবং অংশগ্রহণকারীদের কেমন দেখছেন সেখানে আনন্দ উদ্দীপনা জানাবেন। মুক্তি ঠিক এই মুহূর্তে
রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আপনারা জানেন যে এখানে আসলে একটি পয়লা বৈশাখ উপলক্ষে একটি মেলা এবং একই সাথে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমি যদি একটু দেখাই, ঠিক এই মুহূর্তে এখানে কথা বলছেন শারমিন মুর্শেদ, যিনি আসলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। এছাড়াও আমরা দেখছি যে আনু মোহাম্মদ সারা আছেন, এছাড়াও অনেকেই কিন্তু এখানে আছেন। তারা আসলে আজকে যে বিষয়টি, তারা আসলে সকাল থেকে বিভিন্ন ধরনের মেলা এবং গানের পাশাপাশি তারা একটি আলোচনার আয়োজন করেছে, যে আলোচনায় আসলে উঠে এসেছে এই জাতীয়তাবাদীতে নারীদের ভূমিকা আসলে কিরকম। আসলে তারা বলতে চাচ্ছেন যে সকাল থেকে তারা যখন আলোচনা করেছেন, তারা একটি বিষয়কে মাথায় সবার একটি বিষয়কে তারা আলোচনায় কেন্দ্রবিন্দুতে তুলে এনেছেন, সেটি হচ্ছে যে এখনো কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পয়লা নববর্ষ অথবা পয়লা বৈশাখের যে আয়োজন, সেই আয়োজনগুলো অনেক জায়গায় কিন্তু ভেস্তে গেছে। সেই জায়গাগুলো যেন এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি সরকার, এমনটা কিন্তু আনু মোহাম্মদ স্যার সহ অন্যান্য যারা ছিলেন তারা কিন্তু বলেছেন। এছাড়াও একটি বিষয় তারা বলছেন যে এই যে পয়লা বৈশাখ, যেটি আসলে আমিত্ববোধের একটা জায়গা, এবং এই আমিত্ববোধটা কিন্তু বাংলাদেশের অনেকের মাঝে এখনো পর্যন্ত গড়ে ওঠেনি, যেটি গড়ে ওঠার সবচেয়ে সুবর্ণ সুযোগ কিন্তু এখন। এছাড়া আপনাকে বলি যে এখানে সকাল থেকে বিভিন্ন প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামগুলোর মধ্যে নাগরদোলা সহ অন্যান্য কিছু বাচ্চাদের জন্য রাইড নিয়ে আসা হয়েছে। ঠিক কিছুক্ষণ আগেই এই প্রোগ্রাম শুরু হওয়ার ঠিক 10 থেকে 15 মিনিট আগে কিন্তু জলের গান তাদের গান শেষ করেছে। এছাড়াও আমরা দেখেছি যে এখানে গুলশান সোসাইটির যারা আয়োজক আছেন তারা কথা বলেছেন, সাংবাদিক সহ অন্যান্য যারা সোসাইটির যারা অন্যান্য ব্যক্তিবর্গ রয়েছেন, যারা বিভিন্ন ব্যক্তিবর্গের জায়গায় রয়েছেন, তারা কথা বলেছেন। এছাড়া কিন্তু আমরা এখানে দেখেছি একটি আলপনা আঁকার যে প্রতিযোগিতা, সেটি এখানে সকাল থেকে হয়েছে। এছাড়া বিভিন্ন খাবারের স্টল কিন্তু আমরা দেখতে পেরেছি, এবং আমরা দেখেছি যে আসলে নববর্ষের যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছা কিন্তু বিভিন্ন অন্যান্য অ্যাম্বাসির যারা লোকজন রয়েছে, তারা বিভিন্ন দেশের নাগরিক এই গুলশান দিয়ে ডিপ্লোম্যাটিক জোনে থাকেন, তারাও কিন্তু সকাল থেকে এখানে এসেছেন। আমরা অন্যান্য বিভিন্ন দেশের যারা রয়েছেন, নাগরিক রয়েছেন, তারা এখানে এই পয়লা বৈশাখ যে মেলা উদযাপন, সেটি কিন্তু তারা দেখতে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে রঙের যে খেলা, এই যে কালচার, এখানকার যে আয়োজন, সেই আয়োজনগুলো কিন্তু তারা মুগ্ধ হয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই ঠিক দেখতে পাচ্ছেন যেখানে ছোট শিশু থেকে শুরু করে বড়রা সবাই, বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষরা কিন্তু এই মেলায় এসেছেন, এবং তারা কিন্তু একটি যে বোর্ড রয়েছে, সেই বোর্ডে কিন্তু তারা তাদের মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন ছবি আঁকছেন। এখানে আমরা একতারা দেখতে পাচ্ছি, দোতারা দেখতে পাচ্ছি, হাতি সহ বিভিন্ন তবলা, হাতি, বিভিন্ন যে পাখি রয়েছে, সেই ছবিগুলো কিন্তু তারা নিজেরাই এঁকেছেন। এবং বিভিন্ন হাতের ছোঁয়া পেয়ে কিন্তু এই যে বিভিন্ন ধরনের যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে আয়োজনটি হয়েছে, সেটি কিন্তু আজকে সারাদিন ব্যাপী চলবে। সকাল থেকে শুরু হয়েছে, সকালে বিভিন্ন দেশাত্মবোধক গান থেকে শুরু করে অন্যান্য আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে, এটি সারাদিন ব্যাপী চলবে। এবং ঠিক এই মুহূর্তে চলছে হচ্ছে একটি আলোচনা সভা। আলোচনা সভার পরে কিন্তু একটি লাঞ্চ ব্রেক রয়েছে, তারপরে কিন্তু আবারও এই অনুষ্ঠান চলতে থাকবে। মুক্তি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর শাহাবুদ্দিন পার্ক থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ। স্বজন ও প্রিয় মানুষের সঙ্গে নববর্ষ উদযাপনে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, শুভ নববর্ষ। জানাবেন যে বাংলা নতুন বছরের প্রথম দিনে সমুদ্র সৈকতে কেমন উপস্থিতি দেখছেন পর্যটকদের, এবং সেখানে আর কি আয়োজন রয়েছে জানাবেন। মুক্তি, এই সমুদ্র সৈকত কুয়াকাটা এবং সাগরকন্যা কুয়াকাটার পক্ষ থেকে এখন টেলিভিশনের মাধ্যমে দর্শকদের 1432 সালের বর্ষবরণের শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করছে। আপনি জানেন যে দেশের সর্ব দক্ষিণে কিন্তু বঙ্গোপসাগর বিধৌত যে একটি জনপদ রয়েছে, সে জনপদের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্য অস্তের মনোরম দৃশ্য দেখা যায়। তো গতকালকে কিন্তু 1431 সালের শেষ সূর্য অস্তের মনোরম দৃশ্য উপভোগ করেছেন পর্যটকরা, এবং আজ 1432 সালের প্রথম সূর্য উদয়, সম্ভাবনাময়ের সূর্য উদয় অবলোকন করেছেন। সেই সূর্য উদয়ের পর থেকেই কিন্তু এখানে যে পর্যটকরা, তারা এখানে কুয়াকাটা সৈকতের যে ঐতিহ্যবাহী যে সকল স্থাপনা রয়েছে, রাখাইন বৌদ্ধবিহার, বৌদ্ধ মূর্তি, এবং এখানকার যে কুয়াকাটা, যে কূপের নামে কুয়াকাটা নামকরণ করা হয়েছে, সেই কুয়া পরিদর্শন করেছেন।
এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকরা কিন্তু তারা এই উত্তাল সমুদ্রের ঢেউকে মোকাবিলা করেই সমুদ্র স্নান করে নিচ্ছেন। এখানকার যে হোটেল মোটেল রিসোর্ট তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে এখানকার শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলা সে কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে তারা এখানকার যে আগত পর্যটক তাদের সৌজন্যে তারা ইলিশ পান্তা সহ বিভিন্ন আয়োজন করেছে এবং এছাড়া যে অন্যান্য ব্যবসায়ীরা তারাও কিন্তু ঘরোয়া পরিবেশে তারা এই পহেলা বৈশাখ উদযাপন করেছে। এক কথা বলা যায় যে পহেলা বৈশাখকে উপলক্ষ করে কুয়াকাটা সমুদ্র সৈকত আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। এই ছিল আমার কাছে সবশেষ। জসিম পারভেজ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কুয়াকাটা থেকে। এদিকে কুয়াকাটার মতো পহেলা বৈশাখকে ঘিরে কক্সবাজার সমুদ্র সৈকতেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, যে কোনো উৎসবে আমরা দেখি যে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নামে, তো এবারে কি কি আয়োজন রয়েছে পর্যটকদের জন্য জানাবেন? একই সঙ্গে যেহেতু পর্যটক সমাগম এখন বেশি, সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন দেখছেন? প্রতি বছরের মতো এবারও আমরা দেখছি যে পহেলা বৈশাখকে ঘিরে ব্যাপক পর্যটকের উপস্থিতি আছে। এর পাশাপাশি এখানে স্থানীয়রাও কিন্তু আজকে উৎসবে মেতেছেন এবং পহেলা বৈশাখ যে সত্যিকার অর্থেই প্রাণের একটি উৎসবের রূপ নেয় বাঙালির কাছে, সেটি আজকে আমরা দেখতে পাচ্ছি এবং কক্সবাজারে কিন্তু ব্যাপক আয়োজন রাখা হয়েছে। আমরা সকাল থেকে দেখছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য পরিসরে র্যালি হয়েছে। এর বাইরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও উন্মুক্ত মঞ্চে এখানে সৈকতের যে লাবণী পয়েন্টের যে উন্মুক্ত মঞ্চ, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর পুরো লাবণী পয়েন্টে আসলে বেশ কিছু স্থাপনা করা হয়েছে পহেলা বৈশাখকে ঘিরে। এখানে নানা ধরনের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে এবং যারা এই সৈকতটিতে ভ্রমণে আসবেন তারা যাতে ছবি তুলতে পারেন সেই ধরনের ব্যবস্থাও কিন্তু এখানে রাখা হচ্ছে। বেশ সাজ রব আসলে এখানে লাবণী পয়েন্ট জুড়ে বিরাজ করছে এবং পর্যটকরা বেশ আনন্দের সাথে এই সময়টি কিন্তু এখানে কাটাচ্ছেন এবং এটি কক্সবাজার ভ্রমণে তাদের বিনোদনের ক্ষেত্রে একটি বাড়তি মাত্রা কক্সবাজারের আয়োজনগুলো আসলে কাজ করছে বাড়তি মাত্রা হিসেবে। এবং এখানে যে হোটেল রিসোর্টগুলো রয়েছে, বিশেষ করে তারেকা হোটেলগুলোতেও কিন্তু এখানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে সৈকতে যেমন লোকজ উৎসবের আয়োজন করা হয়েছে, বিভিন্ন ধরনের পণ্যের স্টল এখানে বসানো হয়েছে। একইভাবে এখানে যে তারকা হোটেলগুলো রয়েছে সেখানেও অভ্যন্তরীণভাবে পান্তাভাতের উৎসব থেকে শুরু করে সাংস্কৃতিক আয়োজন রয়েছে, সেটি আমাদেরকে হোটেল মালিকরা বলছেন। এবং এখানে 60 থেকে 70% বেশি কক্ষ এই মুহূর্তে বুক রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে এখানে বৃহত্তর বীজ ব্যবসায়ী মালিক সমিতির যিনি সভাপতি, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি বলছেন যে পহেলা বৈশাখের যে ছুটিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে পর্যটকদের সমাগম বেড়েছে এবং সৈকতের যে সুগন্ধা পয়েন্ট সেখানে একেবারে উপচে পড়া মানুষের ভিড় রয়েছে। তবে লাবণী এবং কলাতলি পয়েন্টে কিছুটা ভিড় কম থাকলেও কক্সবাজারে ব্যাপক পর্যটকের উপস্থিতি রয়েছে। এই কারণে কিন্তু এখানকার যে ব্যবসা বাণিজ্য সেটি বেশ কিছুদিন ধরে আসলে চাঙা রয়েছেন। সব মিলে আসলে কক্সবাজারে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন হচ্ছে এবং এখানে পর্যটকদের পাশাপাশি স্থানীয়রও এখানে যে বিনোদনের ব্যবস্থাগুলো করা হয়েছে, বিভিন্ন লোকজ উৎসবের ব্যবস্থা করা হয়েছে, সেইখানে কিন্তু অত্যন্ত প্রাণের উচ্ছ্বাসের সাথে আসলে সময়টা কাটাচ্ছেন। মুক্তি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সবশেষ। মন্তোষ বেদজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কক্সবাজার থেকে। এবারে বাংলা নববর্ষ আয়োজনের আরও খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। সেলিম, বগুড়ায় কি কি আয়োজন চলবে দিনব্যাপী, বিস্তারিত জানাবেন। মুক্তি, আমি এই মুহূর্তে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একেবারে প্রত্যন্ত অঞ্চল নিমাইদিঘিতে রয়েছি। নিমাইদিঘিতে বর্ষবরণ উপলক্ষে মেলা বসেছে এবং খুব কাছাকাছি জায়গার মধ্যে 5 কিলোমিটারের মধ্যে আরও 2টি মেলা বসেছে। পাঠান মির্জাপুর এলাকা এবং পাশেই বাগিচাপাড়া নামে একটি গ্রাম রয়েছে, সেখানেও মেলা বসেছে। এই 3টি মেলার যে আয়োজন রয়েছে সবগুলো আয়োজনই প্রায় একই রকম। আমরা দেখেছি ছোট শিশুদের জন্য বিভিন্ন রকমের খেলনা, নাগরদোলা, মাছ, মিষ্টি সহ বিভিন্ন কিছু রয়েছে। এই সাথে মাটির জিনিসপত্র এবং তৈজসপত্র রয়েছে। আমরা মেলায় ঘুরেছি, 3টি মেলাতেই আমরা সকাল থেকে ঘুরেছি এবং 3টি মেলাতে একই রকম আয়োজন দেখেছি আমরা। শহরে যেটি আয়োজন ছিল পহেলা বৈশাখ ঘিরে, সেই আয়োজন হচ্ছে আনন্দ শোভাযাত্রা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন পয়লা বৈশাখের নানান রকম আয়োজন রেখেছেন এবং দিনব্যাপী পান্তা খাওয়া এবং দুপুরে মাছ ভাত খাওয়ার মতো আয়োজন
রেখেছে। আর আমরা এখন যে মেলায় রয়েছে এই মেলাগুলো একেবারে লোকজ গ্রামীণ যে মেলাগুলো, এই মেলাগুলোতে যে অনুষঙ্গগুলো থাকে তার প্রায় সবই রয়েছে। নাগরদোলা রয়েছে, বড় বড় মাছ, মিষ্টি। তবে এই মেলার যে বিশেষ আকর্ষণ সেটি হচ্ছে বড় বড় মাছ এবং মাছ আকৃতির মিষ্টি। আমরা দেখেছি বিভিন্ন ধরনের মিষ্টি, মিষ্টির মধ্যে মাছ মিষ্টি, চমচম, কালোজাম সহ প্রায় 20 প্রকারের মিষ্টি রয়েছে। আর এই মিষ্টিগুলো আমরা দেখেছি যে প্রত্যেকটি মেলাতে প্রায় 10 থেকে 15টি করে মিষ্টির দোকান রয়েছে এবং ব্যবসায়ীরা বলছিলেন যে প্রতিটি দোকানেই প্রায় 25 থেকে 30 মণ করে মিষ্টি বিক্রি হবে। অর্থাৎ এই মেলায় 3 থেকে 400 মণ মিষ্টি বিক্রি হবে প্রতিটি মেলায়। অর্থাৎ যে 3টি মেলা বসেছে এই 3টি মেলায় সব মিলিয়ে 1000 মণ মিষ্টি বিক্রি হবে এমনটি বলছেন ব্যবসায়ীরা। এছাড়া মাছ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা এখানে এই মেলায় মাছ এনেছেন, রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন ধরনের বড় বড় মাছ এনেছেন এবং ব্যবসায়ীরা বলছেন অনেকটাই বেচাকেনা বেড়েছে এর আগের মেলাগুলোর চেয়ে। মিষ্টির দোকানগুলোতে মিষ্টি, বড় বড় মিষ্টি ছাড়া যেটি বিক্রি হবে বাঙালি ঐতিহ্যের সাথে সম্পর্কিত যে মিষ্টান্নগুলো রয়েছে, জিলাপি, নেমকি, বাতাসা, সরভাজা সহ বিভিন্ন রকমের মিষ্টি বিক্রি হবে। আয়োজকরা বলছেন তারা যথেষ্ট এখানে সুশৃঙ্খলভাবে যেন মেলাটি উদযাপিত হয় এবং বাংলা নববর্ষকে মানুষ বরণ করতে পারে সেজন্য আয়োজকরা যথেষ্ট ব্যবস্থা করেছেন। এবং আমরা প্রবীণদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই মেলাটি আরও বড় ছিল, বড় পরিসরে মেলা হতে সেটি সংকীর্ণ হয়ে গেছে অনেকটা। তবে আগের মতো করে এই মেলা আবারও বসাতে চাইলে সেক্ষেত্রে সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে এমনটি বলছিলেন এই অঞ্চলের প্রবীণরা। এই ছিল আমার কাছে বগুড়ার নিমাইদিঘি মেলা থেকে সবশেষ খবর। মুক্তি। বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ায় আয়োজিত হয়েছে বৈশাখী মেলার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজীব সেলিম। গেল বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ডে প্যারেড। স্থানীয় সময় রোববার বাংলাদেশ ডে প্যারেডের উদ্বোধন করেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। এ সময় তিনি বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। এরপর বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটসের সিটি পার্কিং এরিয়া থেকে শুরু হয়ে প্যারেডটি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এতে বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আয়োজিত প্যারেডে বাংলাদেশের বিশাল পতাকা এবং বিশেষ প্রশিক্ষিত অশ্বারোহী পুলিশ বাহিনীর অংশগ্রহণে বর্ণিল হয়ে ওঠে আয়োজন। প্যারেডে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাংলাদেশ ও প্রবাসের বিভিন্ন অঙ্গনের তারকারা সহ আইন প্রণেতারাও অংশ নেন। বাবা মায়ের হাত ধরে ছোট ছোট ছেলে মেয়েরাও বাংলাদেশের পতাকা হাতে রাস্তায় দাঁড়িয়েছিল। নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে উদযাপন হলো বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সকাল 9টায় শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেয় 28টি জাতিগোষ্ঠীর মানুষ সহ সর্বস্তরের মানুষ। এবারের আয়োজনে ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিভ সহ 7টি মোটিভ স্থান পায়। শোভাযাত্রার শুরুতে সজাতীয় নাচে গানে অংশ নেয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। এছাড়া রং বেরঙের পোশাকে নানা বয়সী মানুষ, বিদেশি নাগরিকদেরও শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়। শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। সব থেকে ভালো হয়েছে বলে আমার মনে হচ্ছে, কারণ খুবই অর্গানাইজড এবং সিকিউরিটি খুবই চমৎকার এবং এইরকমই আনন্দ উৎসব আমরা চাই বারবার পুরোটা বছর, যাতে করে আমরা এভাবে আনন্দের সাথে উদ্দীপনার সাথে পুরো নতুন বছরটাকে বরণ করতে পারি। অবশ্যই আমরা চাই এভাবে আগাক বা অর্থনৈতিক দিক থেকে যেভাবে উন্নতি হচ্ছে এই বিষয়গুলো যেন মেনটেন করা হয়, ভবিষ্যতে আরও যেন দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। বাংলা নববর্ষ 1432 সনকে বরণ করতে ভোর থেকেই ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারা আয়োজনে চলে শতাধিক শিল্পীর গান। এতে একযোগে যোগ দেয় নগরীর নানা প্রান্তের মানুষ। দেশাত্মবোধক গানের সুরে একযোগে মঞ্চ মাতিয়ে রাখেন শিল্পীরা। একে একে পরিবেশিত হতে থাকে আলো আমার আলো গো, জগৎ জুড়ে উদার সুরে থেকে শুরু করে এসো হে বৈশাখ এসো এসো। এ সময় শিল্পী শ্রোতাদের কণ্ঠে ভেসে ওঠে নতুন বছরের কল্যাণ কামনার বাণী। গানের তালে ভেসে ওঠে দেশীয় নানা সংস্কৃতি। এছাড়াও অনুষ্ঠানের বাড়তি আমেজে যোগ করে বিভিন্ন লোকজ মেলার স্টল। খেলাধুলার আয়োজন সহ দেশীয় নানা ক্ষুদ্র ও কুটির শিল্পের দোকানও ছিল চোখে পড়ার মতো। এর আগে একই মঞ্চে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান আয়োজিত হয়।
সারা বছরটা যেন ভালো থাকুক, সব কিছু মিলে যেন আমার শরীর ভালো থাকুক, আমার পরিবারের শরীর ভালো থাকুক, দেশ সুস্থ থাকুক, সবাই যেন সুস্থ থাকে, নিরাপদ থাকে, এটাই তো প্রত্যাশা। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে চলতে পারি, যেটা আমাদের সংস্কৃতি। এটাই নতুন বছরের প্রত্যাশা, যে নতুন বাংলাদেশ আমরা চাই, যেটা আমাদের সবার আশা। আমরা আরও সুন্দর বাংলাদেশ দেখতে চাই, আমরা যাতে সুস্থ থাকি, ভালো থাকি এবং আমরা আমাদের চারপাশের সবাইকে যাতে ভালো রাখতে পারি, এই শুভকামনা জানাই। আমাদের এই পয়লা বৈশাখকে আমরা ভুলে না যাই, আমরা যেন আরও অনাড়ম্বরভাবে আমরা যেন পালন করতে পারি এবং সবার সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি। নানা আয়োজনে বাংলা নববর্ষ 1432 সনকে বরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে একটি জমকালো বৈশাখী আনন্দ র্যালি সিটি কর্পোরেশনের সামনের সড়ক প্রদক্ষিণ করে, যেখানে অংশ নেয় সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে বর্ষবরণ আনন্দ উৎসবের বক্তব্যে বাঙালি এই শেকড়ের উৎসবকে আগামী প্রজন্মের জন্য আরও গৌরবময় করে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। আমরা যে শোভাযাত্রা করলাম, এখানে সকল পর্যায়ের আমরা এখানে অংশগ্রহণ করেছি। এখানে কোনো দল শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এমন করে আমরা চাই একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে আমরা সকলেই সমান অধিকার নিয়ে বাস করব। নতুন বাংলাদেশের প্রথম বৈশাখের আয়োজনকে ইনক্লুসিভ বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বছরের প্রথম দিনে তিনি সবাইকে এক থাকার আহ্বান জানান। রমনার বটমূলে পহেলা বৈশাখের আয়োজন উপভোগ করতে এসে প্রেস সচিব এই আহ্বান জানান। এ সময় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছাও জানান তিনি। এবারে আমরা যে নববর্ষর যে সেলিব্রেশন কত ইনক্লুসিভ হয়েছে, আর আমরা সবাইকে নিয়ে এই নববর্ষের আয়োজন করার চেষ্টা করা হয়েছে কালচারাল মিনিস্ট্রি থেকে। এবং আমি বলবো যে নতুন বাংলাদেশের নতুন শুরু, সবাই মিলে আমরা যে শুরুটা করলাম, যে দেখেন সবাইকে আমাদের যারা বিশু, বিজু, সংক্রান্ত সবাই মিলে এটা পুরো আমাদের বৈশাখ সব মিলে একাকার হয়ে গেছে। এবং এটা খুবই, আমি বলবো যে একটা মহৎ একটা উদ্যোগ। আমাদের যে একটা অনেক দূরের, আমরা অনেক সময় মনে হতো না ওরা আমাদের দূরের, আমরা চাই সবাই এক হোক। নববর্ষ পালনে সমতল পাহাড়ে বসবাসকারী সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও রঙিন উৎসবের আয়োজন হয়েছে এবার, এমন মন্তব্য করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। তিনি বলেন, বাংলাদেশে কেবলমাত্র একটি নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর নয়, এই দেশ সবার, এমন চিন্তা করলে কারোর মধ্যে ফাটল ধরবে না। বাংলাদেশ কেবলমাত্র একটা জাতি গোষ্ঠীর না, বাংলাদেশ সবার, বাঙালি, চাকমা, মারমা, গারো আর যারা যারা আছে সবার। এবং আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে। এবং বিভেদ এবং ফাটল না থাকলে কিন্তু কোনো রকম ফ্যাসিবাদের উৎপাদনের সুযোগ থাকে না। ফলে আমার মনে হয় আমরা অল্প করে হলো, ছোট করে হলো ঠিক দিকে হাঁটা শুরু করেছি। বিগত সরকার পহেলা বৈশাখকে দলীয় সাংস্কৃতিক হাতিয়ারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন বছর বাংলাদেশের মানুষের জন্য শান্তির বার্তা আনবে মন্তব্য করে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে, যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন এ সংস্কার চালিয়ে নিতে পারে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সমস্ত সংস্কৃতি, সমস্ত সার্বজনীনতাকে নষ্ট করে সবকিছুকে ফেসিবাদের করায়ত্ত করা হয়েছিল। আজকের পহেলা বৈশাখ বাংলাদেশিদের জন্য, বাংলা ভাষীদের জন্য, বাঙালিদের জন্য, সকলের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে। আমরা দেখেছি বিগত সময়গুলোকে অন্য সব কিছুর মতো পহেলা বৈশাখকেও একটি সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত রেজিম। ফলে পহেলা বৈশাখ বা নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য সেটি ছিল না। নববর্ষ উপলক্ষে অলি গলি আয়োজিত হালখাতা, আলপনা, ছবি আঁকা উৎসব চলছে শাহাবুদ্দিন পার্কে। সেখানে আছেন সহকর্মী সিওল আহমেদ। সিওল, শাহাবুদ্দিন পার্কে নববর্ষকে ঘিরে কি কি আয়োজন ইতিমধ্যে হয়েছে এবং আরো কি কি আয়োজন হবে সে সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন।
সোনালী, আসলে আজকে সকাল থেকে এই বিচারপতি শাহাবুদ্দিন পার্কে যেটি গুলশানে অবস্থিত, সেখানে কিন্তু নববর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয়েছে। এবং আমি যদি একটু আপনাকে দেখাই যে এই মেলার ঠিক এই মুহূর্তে কিন্তু একবারেই একটি সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের খেলার যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো আমরা গ্রামীণ যে খেলার সামগ্রীগুলো রয়েছে যেমন নাগরদোলা, সেই নাগরদোলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা বিভিন্ন বয়সের মানুষ আছেন তারা কিন্তু এই নাগরদোলাতে চড়ছেন। তবে সবচেয়ে বেশি আমরা যে আগ্রহটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে ছোট বাচ্চাদের আগ্রহ কিন্তু কয়েক গুণ বেশি। তারা তাদের পরিবারের বিভিন্ন সদস্য, বাবা মা, ভাই বোনদের নিয়ে কিন্তু এই নাগরদোলায় উঠছেন। অনেকে 2 থেকে 3 বারও কিন্তু এই নাগরদোলাতে উঠছেন। এবং একই সাথে আপনাকে বলি যে এখানে আসলে কয়েকটি ধাপে এই প্রোগ্রামটি হচ্ছে, এই মেলাটি হচ্ছে। মেলার একটি সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারীদের জাতীয়তাবাদ নিয়ে একটি আলোচনা সভা হচ্ছে, যে আলোচনায় আসলে নারী সমাজে নারীদের যে ভূমিকা সেই বিষয়ে আলোচনা হচ্ছে। এবং একই সাথে আরেকটি সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে এবং একই সাথে ছোট বাচ্চাদের বিভিন্ন খেলার সরঞ্জাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি রেলগাড়ির আয়োজন করা হয়েছে, যে রেলগাড়িটিতে আসলে মিকি মাউসের ছবি দেওয়া, মিকি মাউসের যে আকৃতি সেই মিকি মাউসের আকৃতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এই যে রাইডটি সে রাইডে কিন্তু চড়ছে। এবং এখানকার অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে এই ঢাকা শহরের রাজধানীতে আসলে ছোট বাচ্চাদের খেলার জায়গার যে অভাব কিংবা পাবলিক স্পেসের কথা আমরা যেটি বলে থাকি সেটির যে অভাব, সেই অভাবটা কিন্তু একদিনের জন্য হলেও, কয়েক ঘন্টার জন্য হলেও কিন্তু দূর করতে পেরেছে এখানকার যে মেলাটি আয়োজন করা হয়েছে। মেলায় একই সাথে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমরা দেখেছি যে বিভিন্ন বয়সের শিল্পীরা এখানে এসেছেন, তারা তাদের মনের মাধুরী মিশিয়ে সেই চিত্রাঙ্কনগুলো করছেন। এবং একই সাথে তারা বিভিন্ন ফুল ফল, বাংলার যে প্রকৃতির বিভিন্ন দৃশ্য আছে সেই দৃশ্যগুলো তারা চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরছেন। এবং একই সাথে ছোট বাচ্চারা কিন্তু এখানে নাগরদোলা, রেলগাড়ি সহ অন্যান্য যে রাইডিংগুলো রয়েছে সেই রাইডিংগুলো কিন্তু চলছে। এবং একই সাথে ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে একটি স্লাইডিং রাইড করা হয়েছে, যে রাইডগুলোতেও কিন্তু বাচ্চাদের আগ্রহের জায়গাটা অন্যান্য যে কোনো রাইডের চেয়ে অনেক বেশি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো বাচ্চারা আসলে তাদের বাবা মা অভিভাবকের সাথে এসেছেন এবং তারা কিন্তু এই জায়গায় এই রাইডিং কিন্তু তারা করছে। এবং একই সাথে এখানে আমরা দেখেছি যে কয়েকটি চিন্তা ভিত্তিক যে গেমগুলো রয়েছে সেই গেমগুলো কিন্তু তারা আয়োজন করেছে। এবং একই সাথে আপনাকে বলি সেখানে আমরা লুডো, দাবা সহ অন্যান্য যে খেলাগুলো রয়েছে সে খেলাগুলো দেখেছি। এবং যেহেতু এটি গুলশান 2-এ অবস্থিত শাহাবুদ্দিন পার্ক, এবং একই সাথে আপনি নিশ্চয়ই জানেন যে এলাকাতে ডিপ্লোম্যাটিক জোন বলে পরিচিত, তারপর আমরা কিন্তু দেখেছি যে অনেক বিদেশি কূটনৈতিক কিংবা বিদেশি নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু এই মেলাতে প্রায় সকাল থেকেই এই মেলাতে এসেছেন। এবং এই মেলাতে কিন্তু তারা মেলা ঘুরে দেখছেন, তারা বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কালচার সেগুলো কিন্তু তারা দেখছেন। দু একজনের সাথে কথা হয়েছিল, তারা বলেছেন যে এই যে পয়লা বৈশাখ সেটির যে রং, সেটির যে কালচার কিংবা সংস্কৃতি সেটি কিন্তু তাদেরকে অন্যান্য যে কোনো যেই অনুষ্ঠানগুলো বাংলাদেশে রয়েছে তার থেকে কিন্তু কিছুটা ভিন্ন লেগেছে এবং আনন্দময় লেগেছে। ঠিক 1টার পরে অর্থাৎ 1:15 থেকে এখানে লাঞ্চ ব্রেক শুরু হবে। এরপরে কিন্তু আবারও যেই আয়োজনগুলো চলছে সেগুলো কিন্তু কন্টিনিউ চলতে থাকবে সন্ধ্যা পর্যন্ত। এবং সন্ধ্যায় কিন্তু ব্যান্ড সঙ্গীতের মাধ্যমে এটি আসলে শেষ হবে। সোনালী, এই ছিল আমার কাছে এই মেলা থেকে সর্বশেষ তথ্য। শাহাবুদ্দিন পার্ক থেকে বাংলা নববর্ষকে ঘিরে নানা আয়োজনে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সেখান থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। সাকিব, আজ নববর্ষ ঘিরে কি ধরনের আয়োজন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাবেন? রাত্রি, আপনি জানেন যে আজকে সকাল থেকে কিন্তু যেই নববর্ষের উদযাপন সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরেই বিশাল এক র্যালি হয়েছে। সেই র্যালি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর কিন্তু শেষ হয়েছে এবং মানুষজনের সমাগম সেটা কিন্তু আসলে কমেনি। সকাল থেকে তারা এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলো ঘুরেছেন এবং ঠিক পাশে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে মেলা বসেছে এক প্রকার। সেখানে কিন্তু নানা ধরনের পসরা বসানো হয়েছে এবং ছোট বড় কিংবা সবাই আসলে যেই নতুন বর্ষ সেই বর্ষকে উদযাপনের জন্য একেবারে একীভূত হয়েছেন। এবং সোহরাওয়ার্দী উদ্যানে যদি আমরা একটু দেখাতে চাই যে এখানে কিন্তু নাগরদোলা কিংবা ছোটদের জন্য যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলোতে কিন্তু ছোটরা উঠছেন, এছাড়াও বড়রা যেসব রাইডে ওঠা যাচ্ছে সেসব উঠছেন।
এবং তার জন্য রীতিমতো একেবারে লাইন ধরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং আশপাশে বেশ অনেকগুলো স্টল বসেছে, সেই স্টলগুলোতে নানা ধরনের সামগ্রী পাওয়া যাচ্ছে কিংবা খাবার পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু মানুষজন ঘুরে ঘুরে দেখছেন। একবারে সাজ সাজ রব কিন্তু শুরু হয়েছে। আপনি জানেন যে গতকালকে কিন্তু চৈত্র সংক্রান্তি উদযাপন হয়েছে এখানে, এবং এখানে কিন্তু গতকাল থেকে একটা সাজ সাজ রব ছিল, এবং গতকালেই আমরা কিন্তু দেখেছি যে মানুষজনের একটা ভিড়। এবং আজকে যেহেতু নববর্ষ এবং বর্ষকে ঘিরে, অর্থাৎ আজকে যেহেতু ছুটির দিন, মানুষজন কিন্তু তারা আসছেন এবং এসে তাদের পরিবার পরিজন নিয়ে নতুন যেই বছর সেটা কিন্তু উদযাপন করছেন। এবং এই উদযাপনকে ঘিরে আসলে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেমন নিরাপত্তা ব্যবস্থা একেবারে কয়েক স্তরে রাখা হয়েছে, এবং সোহরাওয়ার্দী উদ্যানেও কিন্তু দেখেছি যে সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল। এবং এখানের যেই মুক্ত মঞ্চটি রয়েছে, সেই মুক্ত মঞ্চে কিন্তু আয়োজন রয়েছে বাউল গান সহ নানা ধরনের যেই সঙ্গীত, তার আয়োজন, এবং সেটা সকাল থেকে শুরু হয়েছে, কয়েকবারই চলেছে। এবং আজকে বিকেল নাগাদ এই যে মুক্ত মঞ্চ, সেখানেও আরো বেশ কয়েকটি ব্যান্ড অংশগ্রহণ করার কথা, এবং পাশে আরেকটি স্টেজ করা হয়েছে যেখানেও কনসার্টের মতো কিন্তু হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিংবা সোহরাওয়ার্দী উদ্যান সব আসলে এই যে নতুন বর্ষের উদযাপন, সেটা কিন্তু এক প্রকার সাজ সাজ রব তৈরি হয়েছে। এখানে যারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটা জানাচ্ছেন যে এই বর্ষকে ঘিরে তারা আসলে উদযাপন করতে চান, যেটা আসলে আগে কতটা হতো, এবার আসলে তারা কিন্তু ঠিকঠাক মতোই উদযাপন করছেন বলে আমাদেরকে জানাচ্ছেন। এবং নানা ধরনের যে বৈচিত্র্য, সেটা কিন্তু এবার ফুটে উঠেছে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। নববর্ষ উপলক্ষে অলিগলি আয়োজিত হালখাতা, আলপনা, ছবি আঁকা উৎসব চলছে গুলশানের শাহাবুদ্দিন পার্কে। সেখানে আছেন সহকর্মী সিউল আহমেদ, তার সঙ্গে যুক্ত হব। সিউল, জানাবেন আজকে গুলশানের শাহাবুদ্দিন পার্কে কি ধরনের আয়োজন দেখছেন, এলাকাবাসী কতটা সম্পৃক্ত হচ্ছে? গুলশান 2-এর যে শাহাবুদ্দিন পার্ক রয়েছে, বিচারপতি শাহাবুদ্দিন পার্ক, সেখানে এবং আজকে পয়লা বৈশাখ উপলক্ষে ভোর থেকে কিন্তু এই পার্কে বিভিন্ন আয়োজন হয়েছে। এবং আমরা যদি একটু দেখি, সেটি হচ্ছে যে এই বর্তমানে কিন্তু এই যে সকাল থেকে যে পয়লা বৈশাখের আয়োজন, সেটি কিন্তু একদম ছড়িয়ে গেছে পুরো পার্কের প্রত্যেকটি জায়গাতেই। কিন্তু সাধারণ দর্শনার্থী যারা আছেন তাদের ভিড় দেখা যাচ্ছে। আজকে একদম সকালে এই পার্কে প্রথমে শুরু হচ্ছে বিভিন্ন ধরনের যেই গানগুলো রয়েছে, আমাদের পয়লা বৈশাখের যে গানগুলো রয়েছে, সেই গানগুলো দিয়ে এই প্রোগ্রাম শুরু হয়েছে। এরপরে জলের গান ব্যান্ড তারা পারফর্ম করে, প্রায় অনেকক্ষণ পারফর্ম করে তারা, সেটি কিন্তু উপভোগ করে এখানকার যারা এখানকার আগত দর্শনার্থী রয়েছেন, দর্শক রয়েছেন তারা। এরপরে কিন্তু বিভিন্ন সেক্টরে এই পুরো মেলাটি পার হয়েছে। একটি জায়গায় যেমন আমরা দেখতে পেরেছি যে আমরা গত দুটা নিউজও কিন্তু দেখাচ্ছিলাম যে আসলে একটি জায়গায় নাগরদোলা, বাচ্চাদের বিভিন্ন রাইড নিয়ে আসা হয়েছে। সুতরাং ছোট বাচ্চারা কিন্তু কিংবা শিশু যারা আছেন তারা কিন্তু তাদের পরিবারের ভাই বোন, অভিভাবক, পিতা মাতা সবার সাথে কিন্তু তারা এসেছেন এবং সেটি কিন্তু তারা উপভোগ করছেন। এবং একই সাথে কিন্তু এখানে দুটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার বলতে হচ্ছে এখানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, তিনি কিন্তু এখানে এসেছেন এবং তিনি জাতীয়তাবাদে যে নারীদের ভূমিকা, সেটি নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও আমরা দেখেছি যে এখানে সকালবেলা সাংবাদিক, পরিবেশ সহ অন্যান্যরাও এসেছে। আমরা দেখেছি যে আনু মোহাম্মদ স্যার এখানে এসেছেন, সাংবাদিক মাহফুজ আনাম এসেছেন। তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তারা একটি বিষয়কে সবসময় তুলে ধরার চেষ্টা করেছেন যে আসলে এখনও একটি গোষ্ঠী আছেন যারা আসলে এরকম যে উৎসব রয়েছে, যেখানে আসলে সকল বাঙালি ভেদাভেদ ভুলে, শ্রেণী পেশা ভুলে একসাথে পুরো দিনটাকে তারা দিনটাকে মনে রাখতে পারেন। এরকম যে দিনগুলো আছে, সেই দিনগুলোতে কিন্তু এখনও একটি গোষ্ঠী আছেন যারা কিন্তু এটিকে নষ্ট করার চিন্তা ভাবনা করছেন। এবং তারা কিন্তু বলছেন যে এই গোষ্ঠীটা থেকে সবসময় সাবধান থাকতে হবে এবং আমিত্ববাদ যেটি আছে, সেই আমিত্ববাদকে ধারণ করতে হবে, বাংলায় কথা বলতে হবে, বাংলাকে ধারণ করতে হবে, এটি কিন্তু তারা বারবার বলছিলেন। এবং ঠিক এই মুহূর্তে কিন্তু লাঞ্চ ব্রেক চলছে। লাঞ্চ ব্রেকের পরে কিছুটা শিথিল হয়েছে। সাধারণ জনগণ যারা আছেন, দর্শনার্থী যারা আছেন, তারা কিছুটা এখন কমতে শুরু করেছেন। অবশ্য চিন্তা ভাবনা করা হচ্ছে যে বিকালের পর থেকে কিন্তু আবারও দর্শনার্থী বাড়তে পারে এবং সর্বশেষ সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আজকের মেলা শেষ হবে। শাফিন, এই ছিল আমার কাছে সর্বশেষ। গুলশানের শাহাবুদ্দিন পার্কের আয়োজন নিয়ে জানছিলাম। এদিকে বাংলা একাডেমি প্রাঙ্গণের সপ্তাহব্যাপী বৈশাখী মেলার আয়োজনে আছেন ওমর ফারুক। ওমর, জানাবেন বৈশাখী মেলায় গ্রামীণ ঐতিহ্যের কোন কোন পণ্য নিয়ে এসেছেন, ক্রেতা দর্শনার্থীরা কি বলছেন?
শাফিন, আপনাকে নববর্ষের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। প্রতি বছরের ন্যায় এবারও আসলে বাংলা একাডেমি আয়োজন করেছে 7 দিনব্যাপী বাংলা একাডেমি এবং বেসিক কর্তৃক যৌথ উদ্যোগে 7 দিনব্যাপী আয়োজন করেছে বৈশাখী মেলা। এবং এই বৈশাখী মেলায় মূলত স্থান পেয়েছে দেশীয় শিল্প সংস্কৃতির যে সকল পণ্য সামগ্রীগুলো রয়েছে সেগুলো। আমরা মেলা জুড়ে যেমনটি দেখেছি, এই মেলাতে 98টির স্টল রয়েছে, যেখানে মূলত আমরা দেখতে পেয়েছি বাঙালি শিল্প সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা নানান পণ্য সামগ্রী। এবং আমরা দেখেছি যেখানে রয়েছে বাঁশ ও বেতের তৈরি হস্তশিল্পের নানান আসবাবপত্রের স্টল। এছাড়াও কিন্তু মেলা জুড়ে রয়েছে আমাদের দেশীয় সংস্কৃতি বহনকারী এবং ইউনেস্কো স্বীকৃত জামদানির বেশ কয়েকটি স্টল রয়েছে। আমরা যেমনটি দেখছি যে আসলে এই মেলা দুপুর 1টার দিকে শিল্প উপদেষ্টা এবং সংস্কৃতি উপদেষ্টা আর উদ্বোধনের মাধ্যমে আসলে মেলাটি শুরু হয়। এবং বৈশাখের যেই রঙিন রঙে রঙিন হয়ে কিন্তু নানান বয়সী নারী পুরুষেরা তারা তাদের পরিজনদেরকে আত্মীয়দেরকে নিয়ে মেলাতে আসছেন এবং যে মেলাতে দেশীয় শিল্প সংস্কৃতি যে সকল পণ্য সামগ্রীর যে স্টলগুলো রয়েছে সেখানে তারা মূলত ভিড় করছেন এবং তাদের পছন্দ অনুযায়ী পরিবার পরিজনদের জন্য নানান ধরনের পণ্য সামগ্রী তারা ক্রয় করছেন। আমরা এছাড়াও দেখেছি মেলা জুড়ে কিন্তু আসলে বিশেষ করে শিশুদেরও কিন্তু আমরা বেশ আগ্রহ এবং আমেজ আমরা লক্ষ্য করছি। তারা কিন্তু এখানে যে মেলায় নাগরদোলা রয়েছে, স্লিপার রয়েছে, যেটিতে তারা আসলে টিকিট কেটে কিন্তু খুব আগ্রহের সাথে আনন্দের সাথে তারা কিন্তু সেটিকে উপভোগ করছেন, সেটিকে তারা খুব সুন্দরভাবে উপভোগ করছেন। এছাড়াও মেলাতে দেশীয় খাদ্যের কিন্তু খাদ্য সামগ্রীর নানান ধরনের স্টল রয়েছে। যদি একটু বলি, এই মেলা আসলে আগামী 7 দিন ব্যাপী, আজ থেকে আগামী 7 দিন ব্যাপী চলবে। তো শাফিন, এই ছিল বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে মেলার সার্বিক পরিস্থিতি। রাজধানীতে নববর্ষ উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক এবং যুক্ত হয়েছিলেন সিউল আহমেদ। নববর্ষের আরও খবর জানবো এবার। জাতীয় সংসদ ভবনের সামনে বর্ষবরণের জন্য রয়েছে নানা আয়োজন, সেখান থেকে যুক্ত হয়েছেন আজহার লিমন। লিমন, মানুষের আনাগোনা কেমন দেখছেন? বাংলা নববর্ষ কিভাবে তারা উদযাপন করছে সাধারণ মানুষ, জানাবেন। বাংলা নববর্ষের প্রথম দিন স্বভাবতই মানুষ আছে উদ্বেলিত, আনন্দিত। সে আনন্দই কিন্তু ভাগাভাগি করছে, বিনিময় করছে, সে ব্যাপারটি তো এখানে আছে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বা দিনের দ্বিতীয় ভাগের বর্ষবরণের আয়োজনের যে কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এই মানিক মিয়া এভিনিউ, সেখানে আমরা আছি। এবং জানেন যে এবারই এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অভ্যুত্থান পরবর্তী যে পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখকে দারুণভাবে, অন্যরকমভাবে, আরও বেশি তাৎপর্যপূর্ণভাবে উদযাপনের জন্য এখানে বা ঢাকায় যে আয়োজন করেছে সেটির মূল ব্যাপারটি কিন্তু আমরা দেখছি যে মানিক মিয়া এভিনিউতে এখানে বিশাল মঞ্চ করা হয়েছে। 2টি ভাগ আছে এই আয়োজনের। একটা হলো কনসার্টের আয়োজন করা হয়েছে একদিকে, এবং এই কনসার্ট পরবর্তী এখানে কিন্তু ড্রোন শো হবে। যে ড্রোন শো এরই মধ্যে মানুষের মধ্যে আলাপ আলোচনা বা গুঞ্জন তুলেছে, মানুষের আগ্রহের কারণ হয়েছে। আমরা দেখছি যে সামগ্রিক প্রস্তুতি কিন্তু এখানে এরই মধ্যে শুরু হয়ে গেছে। আয়োজকদের সঙ্গে আমি কথা বললাম, তারা আমাকে এটি বলল যে বিকাল 3টার পর মোটামুটি 3:15 থেকে এখানে আয়োজনটি শুরু হবে। দেখছেন যে এই মঞ্চ কিন্তু এখানে প্রস্তুত আছে, মানুষজন এখানে চলে আসছে। আজকের এই যে আয়োজনটি, কনসার্টের আয়োজন, এখানে প্রায় 14টি ব্যান্ড দল এখানে পারফরমেন্স করবেন। এবং এরপরে যে ড্রোন শোটি আছে সেটি কিন্তু মূল ব্যাপার। সেখানে এই ড্রোনের মাধ্যমে 2600 ড্রোনের মাধ্যমে এই জুলাই আন্দোলনের ইতিহাস, জুলাই আন্দোলনের ত্যাগ, জুলাই আন্দোলনের নারী জাগরণ, এসব কিছু বিষয়ে এরকম 14টি মোটিভ কিন্তু এখানে তুলে ধরা হবে। এবং একই সঙ্গে বাংলাদেশের যে সংগ্রাম, ফিলিস্তিনের যে সংগ্রামের প্রতি যে সংহতি, ঐতিহ্যবাহী সংহতি, সেটাও কিন্তু এখান থেকে তুলে ধরা হবে। এখানকার মানুষ অপেক্ষায় আছে, আমরাও অপেক্ষায় আছি। রাত্রি এই সামনের যে বুলেটিনগুলোতে আছে, তখন হয়তো আমরা এখানকার আরও ব্যাপারগুলো কতটা জমে উঠলো সেটি জানাতে পারবো।
বর্ষবরণের নানা আয়োজনের খবর জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন আজহার লিমন। ময়মনসিংহে জেলা প্রশাসনের আয়োজনে চলছে বৈশাখী মেলা। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, যদিও দুপুরবেলা, তারপরেও মেলায় কেমন দর্শক উপস্থিতি দেখছেন, আয়োজন কি ধরনের হয়েছে জানাবেন। শাফিন, বৈশাখ আসলে বাঙালির প্রাণের একটি উৎসব, সবচেয়ে বড় একটি উৎসব। সেই উৎসবটি কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহে জয়নুল শিল্পাচার্য জয়নুল পার্কে কিন্তু যত বেলা বাড়ছে ততই কিন্তু মানুষের প্রচুর সমাগম দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে কী পরিমাণ মানুষ কিন্তু এই জয়নুল পার্কের এই ব্রহ্মপুত্র নদীর পাশে যে রাস্তাটি রয়েছে সেখানে প্রচুর মানুষের কিন্তু সমাগম আমরা দেখতে পাচ্ছি। তারা ঘুরতে আসছেন এবং এই ঘোরার ছলে কিন্তু যেটা হচ্ছে জেলা প্রশাসনের আয়োজনে একটি বৈশাখী মেলা চলছে। সেই মেলাতে কিন্তু অনেকে ঘুরে যাচ্ছেন। মূলত এই মেলাতে যারা স্টল বসিয়েছে 50টির মতো স্টল রয়েছে, বেশিরভাগই কিন্তু নারী উদ্যোক্তা এবং উদ্যোক্তারা বারবার যেটা বলছিল তাদের আসলে মেলার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার এবং ঠিক মোক্ষম একটি সময় বৈশাখকে কেন্দ্র করে এই বৈশাখী মেলাটি চলছে এবং যেখানে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে গহনার ছোট ছোট যে দোকানপাটগুলো রয়েছে, ইমিটেশনের গহনা থেকে শুরু করে কুটির শিল্প, পাশাপাশি বিভিন্ন হস্তশিল্প এবং বিভিন্ন পিঠাপুলির আয়োজনও কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই কিন্তু আসলে শিশুদের যে খেলনা এবং যে ইমিটেশনের গহনাগুলো রয়েছে সেগুলোর পশ্চায় কিন্তু দোকানদাররা বেশি সাজিয়ে বসেছেন এবং প্রত্যেকটি দোকানেই কিন্তু আসলে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের বেচা বিক্রিগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা যেটা চাচ্ছেন যে প্রতি বাড়ি যেন আসলে তাদের বিক্রির জন্য যেন একটি ভালো প্ল্যাটফর্ম থাকে, যারা তা শুধু এই মেলা কেন্দ্রিক নয়, তাহলে আসলে যারা আসলে উদ্যোক্তা রয়েছে তাদের জন্য যেমন সুবিধা হবে, পাশাপাশি এই ধরনের বৈশাখ এবং অন্যান্য যে দিবসগুলো থাকে দিবস কেন্দ্রিক যেন এই আয়োজনগুলো তারা বেশি পান, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। সব মিলিয়ে শাফিন, এই ছিল ময়মনসিংহ থেকে বৈশাখী মেলার সর্বশেষ খবর আমার কাছে। ময়মনসিংহ থেকে বৈশাখী মেলার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এদিকে নতুন বছরকে স্বাগত জানাতে নানান আয়োজনে পার্বত্য এলাকায় পালিত হচ্ছে বর্ষবরণ উৎসব। পাহাড়ের ঐতিহ্যবাহী সাংরাই উৎসবের খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন রিজভি রাহাত। রিজভি, সাংরাই উৎসবে আজকে আনুষ্ঠানিকতা আছে জানাবেন। ধর্মাবলম্বীদের মাতা সন্তানের সবচেয়ে বড় যে উৎসব সাংরাইকে ঘিরে কিন্তু আমরা দেখেছি বান্দরবানে নানা আয়োজন করছে। তো বিশেষ করে সকালে কিন্তু তারা কিয়াঙে প্রার্থনার পরে কিন্তু দুপুরবেলা তাদের যে বৌদ্ধস্থান অনুষ্ঠান কিন্তু সে অগ্রগতি শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি কিয়াং থেকে বৌদ্ধ রাজগুরু বৌদ্ধবিহার থেকে কিন্তু তাদের যে শুরু করে কিন্তু ট্রাফিক মুখে কিন্তু তারা উজানি পাড়ার দিকে হয়ে কিন্তু সাঙ্গু নদীর তীরে গিয়ে তাদের বৌদ্ধস্থান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। তো আমরা যেমনটা জেনেছি বৌদ্ধস্থানটি মূলত করায় প্রায় 2500 বছর ধরে তাদের কিন্তু বৌদ্ধস্থান অনুষ্ঠানটি তারা করে চলছে। তো প্রতিটি বৌদ্ধস্থানের মূলত তারা যে অনুষ্ঠানটি করে, যে এই অনুষ্ঠানটির মাধ্যমে বৌদ্ধস্থানের যে পানিটি নিয়ে কিন্তু তাদের বাসায় নিয়ে কিন্তু পানিটি তাদের পবিত্রতা এবং একে অপরকে ছিটিয়ে কিন্তু তাদের মঙ্গল কামনা করেন। তো প্রায় বাংলাদেশ কিন্তু তাদের ধর্মাবলম্বীরা কিন্তু প্রায় শত বছর ধরে কিন্তু তাদের এই অনুষ্ঠান তারা করে চলছেন। বৌদ্ধস্থানের মানব সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব কিন্তু সাংরাইকে ঘিরে কিন্তু পাহাড়ে এখন পুরো অনুষ্ঠান ধরে কিন্তু মাতোয়ারা আমরা যেমন দেখতে পেয়েছি সাঙ্গু নদীর তীরে কিন্তু তাদের শত মানব সম্প্রদায়ের লোকজন কিন্তু তাদের যে বৌদ্ধস্থানের পরে সেখান থেকে পানি নিয়ে কিন্তু বাসে নিয়ে কিন্তু পবিত্রতা এবং মঙ্গল কামনা করবে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য।